আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি লাইভ ক্লাসে। তো সবাইকে আমরা যারা আমার সাথে যুক্ত হচ্ছে আমাকে একটু ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। আজকে আমরা তোমাদের যে ইকোনমিক্স ফ্রি এমসিকিউ ইকোনমিক্স ক্লাস কোর্সের আজকে আমরা চতুর্থ ক্লাসে চলে এসেছি দেখতে দেখতে। আর আজকে হচ্ছে 18 তারিখ, আর সামনে 25 তারিখ অর্থাৎ 25 নভেম্বর কিন্তু তোমাদের কুইজ টেস্ট অনুষ্ঠিত হবে এই ক্লাসগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ অর্থনীতির প্রথম পত্রের 6টা অধ্যায়ের উপর ভিত্তি করে। তো আজকে আমাদের চতুর্থ ক্লাস। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো আমাকে ঠিক মতো শুনতে হবে দেখতে পাচ্ছ কিনা জানো, এবং যারা যুক্ত হচ্ছে আমার সাথে যে ক্লাসটা একটু শেয়ার করে দিবা, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এবং মেনশন করে দিব বন্ধু বান্ধব যদি থাকে তাদেরকে আর কি, ঠিক আছে? তো সবাই একটু বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও যাতে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে। এবং তোমরা হচ্ছে একটু আমাকে ঠিক মতো শুনতে আমাদের দেখতে পাচ্ছ কিনা জানাবে। আমিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আমাদের গ্রুপে। আমি একটু ওয়ালে শেয়ার করে দিই তোমাদের সাথে। তোমরা একটু নিজেদের ওয়ালে শেয়ার করে দাও, জাস্ট নিচে একটা শেয়ার বাটন আছে, ওটার মধ্যে ক্লিক করে একটা পোস্ট করে দিলে দেন তোমাদের ওয়াল থেকে এটা শেয়ার হয়ে যাবে। তোমাদের যদি মনে হয় যে পরে তুমি ক্লাসটা ডিলিট করে দেবে, ডিলিট করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি ওয়াল থেকে গিয়ে সেটা রিমুভ করতে পারো, বাট একটু ক্লাস চলা অবস্থায় তোমরা একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? আমাদের সাথে যারা যুক্ত আছে আমাকে ঠিক মতো শুনতে আমি দেখতে পাচ্ছি কিনা জানাও, এবং কে কোন জায়গায় যুক্ত হচ্ছে একটু আমাকে শুরুতেই কমেন্ট বক্সে জানিয়ে দিও। শিলা চৌধুরী আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে অর্ণব আছে, অর্ণব চক্রবর্তী আমাদের সাথে আছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। আমাদের সাথে রয়েছে নাইম, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে জামিলাতুল কাবির আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আঞ্জুমান আরা, সালাম দিয়েছে। আমাদের সাথে আর কে কে আছে? শুভ রাম আমাদের সাথে রয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, শাহিদুল ইসলাম রয়েছে, সালাম দিয়েছে। আচ্ছা, তারপর অর্ণব আছে। আদাব ভাইয়া, আমি ইকোনমিক্সের জিরো টু হিরো ব্যাচে স্টুডেন্ট, সেরা একটা কোর্স ছিল ভাইয়া। কলেজে ভর্তির সময় সবচেয়ে চিন্তায় ছিলাম অর্থনীতি বিষয় নিয়ে, বর্তমানে প্রিয় সাবজেক্ট, কলেজে সর্বোচ্চ মার্কস, জুনিয়ররা ভর্তি হতে পারো স্যার, আপনারা সুস্থ থাকা কামনা করছি। থ্যাংক ইউ অর্ণব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে একটা সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। আমাদের কিন্তু এই যে জিরো টু হিরো ব্যাচে অর্ণব স্টুডেন্ট ছিল, গত ব্যাচের স্টুডেন্ট ছিল। তো এইবারে 26-এ যারা আছে তোমাদের জন্য কিন্তু জিরো টু হিরো ব্যাচ শুরু হয়ে গেছে, অলরেডি 3টা ক্লাস হয়ে আছে। তোমরা যারা এখনো ভর্তি হও না, পড়ালেখা পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যেতে পারবে। কোর্স ফি 999 টাকা। তুমি যদি বই সহ পার্চেস করতে চাও বই সহ পার্চেস করতে পারবে। ইজি বই সহ, ইজি বইয়ের দাম হচ্ছে 420, কুরিয়ার ফি সহ 480 টাকা, ঠিক আছে? সো আমাদের সাথে যারা যুক্ত হচ্ছে, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবা। আমাদের সাথে রয়েছে ইমরান, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আর কে আছে? কে আছে আমাদের সাথে? সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সিদরাতুল মুনতাহা আমাদের সাথে রয়েছে, মেনশন করেছে। আমাদের সাথে আফসু, আফসু তোমার নাম? আচ্ছা আফসু, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমাদের সাথে মনিরা আমাদের সাথে রয়েছে, মনিরা সালাম দিয়েছে। সোমাইয়া হাওলাদার আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। অপু আমাদের সাথে রয়েছে। স্যার আচ্ছা, তোমারটা উপরে চলে গিয়েছে আবার ক্লাসে, ওকে ফাইন। আমরা স্বপ্নের রাজকন্যা আমাদের সাথে রয়েছে। স্বপ্নের রাজকন্যা, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আমি রাজকন্যার ভাই হতে পেরে আমি কি ধন্য। আচ্ছা, তারপর হচ্ছে রেখা আক্তার আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে সজীব ভাই, তোমাদের সবার তোমাদের হচ্ছে ভূগোল ইনস্ট্রাক্টর পড়ালেখা পেজের। তো পড়ালেখা তোমার হচ্ছে প্ল্যাটফর্মের ভূগোল ইনস্ট্রাক্টর সজীব ভাই আছে। তো সবাই ক্লাসে শেয়ার করে দেওয়ার কথা বলছে, তো সবাই একটু শেয়ার করে দিও। শামীম আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে কিয়ামনি আছে। ইসরাত রুমি আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে তোমাদের সবার কিউট ভাইয়া রাসেল ভাইয়া আছে, তোমাদের পৌরনীতি এবং সমাজবিজ্ঞান ইনস্ট্রাক্টর। তো আমাদের সাথে মিথিলা আক্তার আছে, আমাদের সাথে রয়েছে আনিকা আছে, আমাদের সাথে সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে অপু। আজকে চ্যাপ্টার বেসিক ক্লিয়ার না, ওকে নো প্রবলেম, তুমি ক্লাসগুলো করো, আমি একদম বেসিক থেকে পড়ানোর চেষ্টা করবো, অর্থাৎ আমি প্রতিটা এমসিকিউ তোমাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আজকে পড়বো অর্থনীতি প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের লেকচারটা, অর্থাৎ আমরা 4th লেকচার চলে এসেছি। আর 2টা ক্লাস হবে, 9 এবং 10 অধ্যায়। তারপর তোমাদের যে প্রতীক্ষিত যে তোমাদের এক্সাম কুইজ টেস্ট অনুষ্ঠিত হবে
নভেম্বর। ঠিক আছে, তো তোমরা যারা এই কুইজে অংশগ্রহণ করতে চাও, উপরে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকে গিয়ে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলবা। সেই লিংকে রেজিস্ট্রেশন করলে তোমাদের এই কুইজে তোমরা অংশগ্রহণ করতে পারবে। 25 নভেম্বর কুইজটা হবে, কেমন? এবং তোমরা আমাকে ঠিকঠাক মতো যদি শুনতে পাও, দেখতে পাও, তো আমি শুরু করে দিব ক্লাসটা। সবাই সবকিছু ঠিকঠাক আছে? ওকে, আমরা একটু ক্লাসে শেয়ার করে দিব। এখন 130 জনের মতো আছি, সবাই একটু ক্লাসে শেয়ার করে দিব একবার। সবাই ক্লাস শেয়ার করে দিবে একবার, আর বলবো না, দ্রুত একবার শেয়ার করে দাও, জাস্ট একবার একটু শেয়ার করে দাও। আমাদের সাথে রয়েছে ইসরাত, রয়েছে সিলেট থেকে দেখতে পাচ্ছে, ইমরান হোসেন আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। ইরা আমাদের সাথে রয়েছে, ইরা বলছে ভাইয়া আমার কমেন্ট পড়ে না কেন? এই যে কমেন্ট পড়ে দিলাম ইরা। রুমানা আমাদের সাথে রয়েছে, রুমানা আহমেদ বলছে বিক্রমপুর থেকে দেখতে পাচ্ছে। আমাদের সাথে জিহাদ আছে, স্যার বলছে ওকে। মিফতাহুল জান্নাতি আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে ফায়েজ, সরি ফিজার তোমার নাম, আচ্ছা ফিজার চৌধুরী নাকি? ফিজার, হ্যাঁ ফিজার চৌধুরী বলছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে আসিফ। ভাই সালাম উত্তর দিলাম না। আসিফ ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোমার, কেমন আছো? তারপর হচ্ছে আমাদের সাথে বাইজিদ আছে, ওকে। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে ইসরাত। আজকে এত মানুষ কম কেন? হ্যাঁ, তোমাদের শেয়ার করতে হবে, সবাইকে শেয়ার করতে হবে। এমনি সোয়াইব আছে ভাইয়া, রেজিস্ট্রেশন করার পরও হোয়াটসঅ্যাপ গ্রুপে হওয়া যাবে, তাই না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে, রেজিস্ট্রেশন করার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। উজ্জ্বল রয়েছে, সালাম দিয়েছে, ওকে ওকে ফাইন। আমরা সবাই একবার শেয়ার করে দিই, জাস্ট শেয়ার করে চার রান লিখো সবাই একবার, জাস্ট নিজের ওয়ালে শেয়ার করে দিবা। নিচে একটা শেয়ার বাটন আছে, সেখানে ক্লিক করো, ক্লিক করে তোমরা পোস্ট করে দাও, দেন তোমাদের শেয়ার হয়ে যাবে। শেয়ার করার পর তোমরা সবাই কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা, সবাই একযোগে সবাই শেয়ার করে শেয়ার ডান লিখো। আমরা ক্লাসে শুরু করে দিব, এখনই শুরু করে দিব, আর সময় নষ্ট করবো না, আমরা ক্লাসে চলে যাব। ঠিক আছে, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবা। প্রিয়া ইসলাম আমাদের সাথে রয়েছে, স্যার এখানেও আমার নাম নেন না। এই যে প্রিয়া, তোমার নাম নিয়ে নিলাম। তারপর সঞ্জিতা বলছে একদিন আমার নাম না, আচ্ছা সঞ্জিতা বলছে সুনামগঞ্জ থেকে দেখতে পাচ্ছে, ওকে। আমাদের সাথে রয়েছে রায়ান, আমাদের সাথে রয়েছে শেয়ার ডান বলছে, থ্যাংক ইউ। কেমন আমাদের সাথে রয়েছে, শুরু করেন। হ্যাঁ শেয়ার করো, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখো, একযোগে সবাই শেয়ার করে দিবে এবং শেয়ার ডান লিখবে, আমি ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, সবাই 150 জনের মতো আছে, সবাই করবে একসাথে সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবে, দেন আমি ক্লাস শুরু করব। ঠিক আছে, সবাই একবার শেয়ার করে শেয়ার ডান লিখো, দ্রুত করবা, আমরা সময় নষ্ট করবো না। দ্রুত একবার শেয়ার ডান লিখে, মানে সরি শেয়ার করে শেয়ার ডান লিখবা, ওকে। এমনি শেয়ার ডান লিখলে হবে না, শেয়ার করে শেয়ার ডান লিখতে হবে, ওকে। আচ্ছা, তান্নি বলছে হোয়াটসঅ্যাপে কিভাবে অ্যাড হবো? ভাইয়া আমাদের উপরে যে লিংক আছে রেজিস্ট্রেশন, সেই লিংকে ক্লিক করলে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করলেই তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, কেমন? সেখানে আমাদের এক্সামটা হবে। রিয়াজ আমাদেরকে বলছে ভাইয়া আমার নাম নেন না। এই যে রিয়াজ, তোমার নাম পড়ে দিলাম। তারপর হচ্ছে আমার নাম একবার বল, তোমার নাম তুমি পড়তে পারতেছি না। তারেক তোমার নাম, তারেক, এইভাবে করে নাম লিখে আমি কেমনে পড়বো? তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে, এর নামও পড়তে পারতেছি না, আচ্ছা। আরফাত আমাদের সাথে রয়েছে, শেয়ার ডান বলছে, স্যার ওকে থ্যাংক ইউ। আমাদের সাথে ইমন আছে, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপর হচ্ছে হাফিজা কুইন আমাদের সাথে আছে, আচ্ছা কুইনও আমাদের সাথে যুক্ত হয়েছে, সালাম দিয়েছে। প্রিয়া আমাদের সাথে রয়েছে, শেয়ার ডান বলছে। আফরিন শেয়ার ডান, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। আমরা প্রথম এমসিকিউ তে চলে যাচ্ছি, আজকের ক্লাসের প্রথম এমসিকিউ। ঠিক আছে, সো আমরা সবাই চলে আসি। আজকের ক্লাসের প্রথম এমসিকিউ আমরা আলোচনা করব। বলছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটি সত্য? আশা করতে হবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটা সত্য। ঠিক আছে, সবাই একটু আনসার করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোন জিনিসটা সত্য সেটা আমাদেরকে বলতে আশা করতে হবে। সবাইকে একবার দ্রুত একটু আনসার করে ফেলো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটা সত্য? সবাই আনসার করো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটা সত্য? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটা সত্য? এখানে বলছে এআর সমান এমআর হবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে, 1 নাম্বার। 2 নাম্বার বলছে এআর সমান এআর গ্রেটার দেন এমআর। 3 নাম্বার বলছে টিআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল। 4 নাম্বার বলছে এমআর রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়ে থাকে। তো বলছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তোমরা কি জানো পূর্ণ প্রতিযোগিতার বাজার কাকে বলা হয়? পূর্ণ প্রতিযোগিতার বাজার মানে হচ্ছে এমন একটি বাজার যেই বাজারে দামটা নির্দিষ্ট থাকে। কেমন? কোন একটা দ্রব্যের দাম, সেই দামটা কি থাকবে? নির্দিষ্ট থাকবে, সেটাকে আমরা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ঠিক আছে, তো এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে দামটা নির্দিষ্ট থাকে। ওকে, দামটা কি থাকে? নির্দিষ্ট থাকে। তো এখানে দাম নির্দিষ্ট থাকার কারণে যে এখানে এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ সমান হয়। আসলে বলতে গেলে যে পি সমান এআর সমান এমআর হয়ে থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে। কোন বাজার বলো? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পি সমান এআর সমান এমআর হয়। আবার আমি যদি বলি একচেটিয়া বাজার বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ বলতে পারো অথবা কি বলতে পারো?
একচেটিয়া বাজার বলতে পারো, একচেটিয়া বাজার বলতে পারো। এই বাজারের ক্ষেত্রে তোমার পি সমান এ আর হয়, ঠিক আছে, তবে সেটা এমআর এর তুলনায় বড় হয়। তাহলে দুইটা জিনিস শিখে ফেললাম, একটা হচ্ছে পূর্ণ প্রযোজ্য বাজারের ক্ষেত্রে পি সমান এ আর সমান এমআর হয়, অর্থাৎ দাম এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ সমান হয়। অন্যদিকে অপূর্ণ প্রযোজ্য বাজারের ক্ষেত্রে পি এবং এ আর সমান হয়, তবে সেটা এমআর এর তুলনায় বড় হয়। কেমন? আর যদি তোমাদেরকে রেখাকে দেখায় তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন পূর্ণ প্রযোজ্য বাজারের ক্ষেত্রে রেখাটা হবে এরকম, পূর্ণ প্রযোজ্য বাজারের ক্ষেত্রে রেখাটা হবে এরকম যে পি সমান এ আর সমান কি হবে এমআর রেখা, এটা হচ্ছে পূর্ণ প্রযোজ্য বাজারের ক্ষেত্রে। আর একচেটিয়া বাজারের ক্ষেত্রে যদি চিত্র রেখে দেখায় তাহলে হবে এরকম, একচেটিয়া বাজারের ক্ষেত্রে বা অপূর্ণ প্রযোজ্য বাজারের ক্ষেত্রে চিত্র রেখে দেখালে এরকম হবে। এটা যদি হয় এ আর রেখা বা তুমি বলতে পারো পি রেখা, আর এমআর রেখা হবে এরকম, বুঝছো, এরকম হবে। তো আমরা আশা করি বেসিকটা ধরতে পেরেছি, তাই না? তাহলে এখানের মধ্যে পি সমান এ সমান এমআর হবে পূর্ণ প্রযোজ্য বাজারের ক্ষেত্রে, আর অপূর্ণ প্রযোজ্য বাজার বা একচেটিয়া বাজারের ক্ষেত্রে পি এবং এ আর সমান হবে, তবে সেটা এমআর এর তুলনায় সমান বড় হবে। কেমন? তাই এখানে এ আর তো উপরে থাকে, আমার কি থাকে নিচে থাকে, এ আর এবং পি দুটোই সেম, জাস্ট আমি এ আর লিখলাম আর কি। সবাই ক্লাসটা একবার শেয়ার করে দিও, তারপর হচ্ছে ক্লাসে মনোযোগ দিবা, ঠিক আছে? সুন্দর করে ক্লাসটা করবা, ওকে? আচ্ছা, তোমরা কি একটু বুঝছো কিনা আমাকে বলো, তোমরা কি বুঝতে পেরেছো আনসার? আনসার কি বুঝতে পেরেছো সবাই? ওকে, অধ্যায়ের উপরে বেসিক ক্লাস কি করানো হয়েছে? বেসিক ক্লাস করানো হয়নি, আমরা বেসিক ক্লাস করাবো। তোমরা যদি চাও, তোমাদের যদি আগ্রহ থাকে, আমি তোমাদের সব চ্যাপ্টার পর ক্লাস করাতে রাজি, তবে তোমাদের সবাইকে ক্লাস করতে হবে, ঠিক আছে? সো আমরা চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে। তাহলে এটা আনসার কি হবে? আনসার হচ্ছে এ আর সমান এম আর হবে। পারবো সবাই? চলে আসি পরবর্তী কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন দেখো। 2 নম্বর কোয়েশ্চেন বলছে যে মনবস্তনী বাজারে ক্রেতার সংখ্যা কতজন? মনবস্তনী, তোমাদের আমি কয়েকটা ওয়ার্ড শিখাই, কেমন? কয়েকটা ওয়ার্ড শিখাই। একটা হচ্ছে একটার নাম হচ্ছে মনো, ঠিক আছে? মনো, মনো মানে হচ্ছে, ঠিক আছে, মনো মানে হচ্ছে এক, এটা মনে রাখবা, কেমন? মনো মানে কি বলো? এক। তারপর হচ্ছে সোনি, এস ও এন ওয়াই, সোনি মানে হচ্ছে ক্রেতা, সোনি মানে কি বলো? ক্রেতা। আরটা হচ্ছে যে পলি, পি ও এল ওয়াই, পলি, পলি মানে হচ্ছে বিক্রেতা, কি বলো? বিক্রেতা, বিক্রেতা। আর তারপরে এখানে আছে অলিগো, 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 অলিগো মানে হচ্ছে অলিগো, অলিগো মানে হচ্ছে, অলিগো মানে হচ্ছে মুষ্টিমেয়, এটা কি বলা হয়? মুষ্টিমেয়, মুষ্টিমেয়, বা এটাকে আমরা বলে থাকি স্বল্প সংখ্যক, কেমন? মুষ্টিমেয় বা স্বল্প সংখ্যক। আর কিছু আছে? অলিগোপলি, ডুওপলি, ও ডুও, ডি ইউ ও, কেমন? ডুও মানে হচ্ছে দুই, কেমন? ডুও মানে কি বলো? দুই। তাহলে আমি তোমাদের কয়েকটা ওয়ার্ড শেখাই। একটা হচ্ছে মনো, মনো মানে কি বলো? এক। তো যেখানে দেখবা মনো আছে, মনো তার মানে মনো মানে একজন। তারপর আছে মনবস্তনী, স্তনী মানে হচ্ছে ক্রেতা, স্তনী মানে কি বলো? ক্রেতা। তার মানে মনবস্তনী বলতে একজন ক্রেতার বাজারকে বোঝায়। তারপর যদি বলি মনোপলি, তাহলে একজন বিক্রেতার বাজারকে বোঝায়, যেটাকে আমরা একচেটিয়া বাজার বলি, মনোপলি মার্কেট বা একচেটিয়া বাজার। তাহলে মনবস্তনী মানে হচ্ছে একজন ক্রেতার বাজার, মনোপলি মানে হচ্ছে একজন বিক্রেতার বাজার। আর আমি যদি বলি অলিগোপলি মার্কেট, অলিগোপলি, অলিগো মানে মুষ্টিমেয় আর পলি মানে বিক্রেতার, মানে অলিগোপলি যদি বলি তাহলে হবে অলিগোপলি, মুষ্টিমেয় বিক্রেতার বাজার। আবার আমি যদি বলি ডুওপলি, ডুও মানে দুই, পলি মানে বিক্রেতা, তার মানে ডুও মানে দুইজন, পলি মানে বিক্রেতা, দুইজন বিক্রেতার বাজার। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এখানে বলতে মনবস্তনী, মনবস্তনী মানে কি বলতো? মন মানে এক, স্তনী মানে ক্রেতা, স্তনী মানে কি বলো? ক্রেতা। এই যে আমি এখানে তোমাদেরকে ইজিলি বোঝানোর চেষ্টা করি, আমাদের মানুষের মন কয়টা? তোমার মন কয়টা বলো? কারো কি মন দুইটা আছে? নাই, একটা মন থাকে, তাই না মানুষের? তো একটা মন থাকলে তার মানে মন মানে এক। আর আর হচ্ছে এটা মনে রাখবে, এই যে এটা হচ্ছে পলি, পলি মানে বিক্রেতা, ঠিক আছে? ওই যে তোমরা দেখো বাজার কিনতে গেলে সেখানে বাচ্চা কতগুলো থাকে, ওই বাচ্চাগুলো পলিথিন বিক্রি করে, বলে যে আই পলিথিন, আই পলিথিন, এখন দেখে যে পলিথিন বিক্রি করে, দেখছো কখনো কাঁচা বাজারে গেলে? তো পলিথিন মানে হচ্ছে বিক্রেতা, পলিথিন মানে কি বলো? বিক্রেতা। দ্যাট মিনস আমরা বলবো মন মানে এক, পলি মানে হচ্ছে বিক্রেতা, একজন বিক্রেতার বাজার। আর স্তনী মানে হচ্ছে ক্রেতা, স্তনী মানে কি বলো? ক্রেতা। এরপর হচ্ছে অলিগো, অলিগো মানে মুষ্টিমেয়। আমরা বলি শহরের অলিগলি, তাহলে শহরের অলিগলি কি অসংখ্য হয়? না, আমরা বলি 2 নাম্বার গলি, 3 নাম্বার গলি, 4 নাম্বার গলির সামনে যাও, 1 নাম্বার গলির সামনে যাও, তার মানে অলিগোপলি মানে মুষ্টিমেয়, মুষ্টিমেয় মানে হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে থাকবে, এটাকে আমরা বলি অলিগোপলি। দ্যাট মিনস মুষ্টিমেয় বিক্রেতার বাজার, যেখানে 10 জনের কাছাকাছি বা 10 জনের কম থাকবে। এরপর হচ্ছে ডুও, ডুও মানে হচ্ছে দুই, আমরা বলি ডুয়েল সিম, ডুয়েল ক্যামেরা, তাই না?
তাই না? আমরা বলি যে পাবজি খেলবো, চলো ডুও খেলি, ডুও ভার্সেস 4 খেলি, অর্থাৎ 2 জন ভার্সেস 4 জন, এটা বলা হয় ডুও। কি বলা হয়? ডুও। ডুও মানে হচ্ছে 2, তাহলে ডুওপলি মানে হচ্ছে 2 জন বিক্রেতার, কি বলি বলো, 2 জন বিক্রেতার বাজার। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে বলছে মনবস্থনী, তাহলে মনবস্থনী বাজার বলতে আমরা কি বলবো, মনবস্থনীতে বাজারে ক্রেতার সংখ্যা কয়জন, ক্রেতা বলছে, তাহলে মনবস্থনী মানে হচ্ছে মন মানে এক, স্থনী মানে ক্রেতা, তাহলে কয়জন হবে আনসার বলো, এখানে আনসার করতে হবে, 2 এর আনসার কত হবে দ্রুত বলো। দিন বলতেছে আমাদেরকে, এমডি দিন ইসলাম বলতেছে আমার 5টা মন আছে, তোমার বিশাল মন, ঠিক আছে, বিশাল মন, ঠিক আছে। তার আনসার হচ্ছে আমরা বলবো মনবস্থনী মানে হচ্ছে একজন ক্রেতার বাজার, তার আনসার কত হবে, আনসার হচ্ছে 2 এর কত হবে, 2 এর 1 হবে নাকি? হুম, আচ্ছা, শিলা মণি আমাদেরকে বলছে 2022-এ প্রচুর করেছি এই ক্লাসগুলো, বর্তমানে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, অনেক মিস করি ভাইয়ার আপনার ক্লাস। থ্যাংক ইউ শিলামণি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, এবং হচ্ছে আমাদের সাথে মাঝে মধ্যে এরকম আমাদের অনলাইন ক্লাস উপস্থিত থাকবা, অফলাইনে তো দেখা সাক্ষাৎ করার কোনো সুযোগ সুবিধা নাই, তো শুভকামনা থাকবে, মাঝে মধ্যে এরকম আসবা এবং আমাদেরকে ইন্সপায়ার করবা, এটাই সবসময় আশা করছি আর কি, ঠিক আছে। সো আমরা যেটা বলছি যে, হ্যাঁ বলছে, আপনি দেখেন নাই, কি বলছো? আচ্ছা, তাহলে আমরা কি বলছি, আমরা বলছি যে মন মানে হচ্ছে এক, ওকে, তাহলে এখানে আসতে হবে একজন ক্রেতার বাজার, আসতে কি হবে একজন ক্রেতার, সবাই ঠিক আছে, পারবো? পরে চলে আসি পরবর্তী কোশ্চেন, তাহলে এখানে হবে একজন ক্রেতার বাজার। চলে আসি এরপরটা কি বলছে, যে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত কোনটি? স্বল্পকালীন ভারসাম্য বলো, দীর্ঘকালীন ভারসাম্য বলো, ফার্মের ভারসাম্যের শর্ত কি, প্রয়োজনীয় শর্ত বলছে, প্রয়োজনীয় শর্ত, এখানে ফার্মের ভারসাম্যের শর্ত 2টা আছে, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আরটাকে বলা হয় আমরা পর্যাপ্ত শর্ত। কেমন? আমি যদি তোমাদের একটু লিখে দিই, ফার্মের ভারসাম্যের শর্ত, কার শর্ত বলো, ফার্মের ভারসাম্যের শর্ত, ফার্মের ভারসাম্যের শর্ত হচ্ছে 2টা, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আরটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। 2 নাম্বার হচ্ছে পর্যাপ্ত শর্ত। কেমন? প্রয়োজনীয় শর্ত কি বলে জানো? প্রয়োজনীয় শর্ত হচ্ছে, বলা হচ্ছে, প্রয়োজনীয় শর্ত দ্বারা আমরা বুঝে থাকি, প্রয়োজনীয় শর্ত হচ্ছে এরকম যে ফার্মের প্রান্তিক আয় মানে মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হবে, অর্থাৎ এমআর সমান এমসি হইতে হবে, প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হলে সেটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। আর পর্যাপ্ত শর্ত কি জানো? পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি মানে প্রান্তিক ব্যয় রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল। কেমন? রেখার ঢাল। তাহলে কি বলছি, ফার্মের ভারসাম্য শর্ত কয়টি বলো? 2টি। 1 নম্বর প্রয়োজনীয় শর্ত যেখানে এমআর সমান এমসি হবে, আর পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল, ও সরি ঢাল লিখি না এখানে, পাপ হয়ে যাবে, পাপ, এখানে ঢাল অবশ্যই লিখতে হবে। কেমন? তাহলে এখানে কি বলছি, এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল হবে, এখানে হবে এমআর রেখার ঢাল, ঠিক আছে। এমসি রেখার ঢাল বড় হবে এমআর রেখার তুলনায়। আমি যদি তোমাদের কিছু চিত্র এঁকে দেখাই, কেমন হবে চিত্রটা? চিত্রটা হবে এরকম, এই যে এখানে এঁকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমি যদি বলি এটা একটা চিত্র, যে পূর্ণপদের বাজার ক্ষেত্রে এটা একটা চিত্র, তো এটা যদি হয় তোমার হচ্ছে এটা যদি হয় পি সমান এ আর সমান এমআর রেখা, যদি এটা হয় তাহলে এমসি রেখা মনে করে এটা আঁকলাম, এমসি রেখা এটা আঁকলাম, তাহলে আমি যদি বলি এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই দুটো বিন্দুতে কিন্তু এমআর সমান এমসি হবে। এই শর্তটা এ বিন্দু এবং বি বিন্দু 2 বিন্দুতেই কিন্তু তোমার এমআর সমান এমসি হবে, কিন্তু 2 নম্বর শর্ত যেটা আছে সেটা কিন্তু এ বিন্দুতে পূরণ হবে না, কারণ এ বিন্দুতে আমাদের এমসি রেখার ঢালটা সে এমআর রেখার ঢালটা কি হবে? বড় হবে, অর্থাৎ এখানে এমসি রেখার ঢালটা নেগেটিভ হয়ে যায়, বুঝছো, আর এমআরটা শূন্য থাকে, সেজন্য এখানে এমআরটা বড় হয়, এমসিটা ছোট হয়। কিন্তু বি বিন্দুতে এমসি রেখা যেটা আমাকে নিস্তেজ উপর দিকে গেছে, তার মানে ঊর্ধ্বগামী রেখা, এমসি রেখার ঊর্ধ্বগামী, তো এখানে পজিটিভ ঢাল হবে, আর এমআর রেখাটা যেটা ভূমি অক্ষের সন্তানের শূন্য ঢাল হবে, তাহলে পজিটিভ কিন্তু বড় শূন্য তুলনায়, তাই এখানে বি বিন্দুটা কি হবে? আমাদের ভারসাম্য বিন্দু হবে, কারণ আরেকটা বিষয় মাথায় রাখবা, এই যে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল মানে হচ্ছে এমসি রেখাটা যখন এমআর কে নিস্তেজ উপর দিকে যায়, এটা সহজ করে বললে আর কি, মানে এই জিনিসটাকে আমরা সহজ করে বলতে পারি, অর্থাৎ এমসি রেখা এমআর কে নিস্তেজ উপর দিকে গেলে সেখানে ভারসাম্য, অর্থাৎ এই এমসি রেখা এমআর কে নিস্তেজ করে যেখানে উপর দিকে যাবে সেখানে আমাদের ভারসাম্য হবে, এখানে ভারসাম্য বিন্দু হচ্ছে বি বিন্দু। কি বিন্দু বলো? বি বিন্দু, ঠিক আছে, বুঝতে পারছি? অন্যান্য বিষয় আমাদের অ্যাডভান্স ব্যাচ আছে, 26-এর অ্যাডভান্স ব্যাচ আছে সব বিষয়ের জন্য, তুমি সে কোর্সে ভর্তি হতে পারো।
তাহলে আনসার হচ্ছে এখানে কি হবে যে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত কোনটা হবে? এমআর সমান কি হবে? এমসি হবে। আনসার কি 3, আনসার কি হবে 3 হবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা সবাইকে ক্লাসে শেয়ার মেনশন করছি বন্ধুদেরকে, সবাই একবার শেয়ার করবা, যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে একবার কিন্তু শেয়ার করে দিবা ক্লাসটা। তো আমার আনসার হবে এমআর সমান এমসি। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। বস্তু উদ্দীপক অনুযায়ী ফার্মটির ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত? মানে এখানে যে ভারসাম্য উৎপাদন করতেছে সেই পরিমাণটা কত বলছে। যদি এখানে চিত্রটা একটু কি হয়েছে, একটু নির্বিষ আছে, তোমরা একটু কারেকশন করে নেবা। এই চিত্রটা এখানে আসলে এভাবে করে সরি, এই চিত্রটা আসলে এভাবে করে গিয়ে আসলে এটা হ্যাঁ এই যে 40, এটা আসলে 40 হওয়ার কথা। একটু চিত্রটা একটু সুন্দর করে নিবা তোমরা। তো এখানে বলতেছে উদ্দীপক অনুযায়ী ফার্মটির ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত, এখানে কত পরিমাণ উৎপাদন করছে ভারসাম্য অবস্থা সেটা বলতে বলছে। একদম সহজ প্রশ্ন, একদম সহজ। তাহলে এখানে বলো ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত হবে? দ্রুত আনসার করতে হবে সবাইকে, দ্রুত আনসার করো সবাই। 122 জন মাত্র ক্লাস করতেছে, 24 জন। হ্যাঁ, তোমরা কি করতেছো? একটা ক্লাস শেয়ার করতে পারতেছো না? একটা ক্লাস হুম 124 জন প্রতিজন ক্লাস করলে হবে? এই ক্লাস কি কম মূল্যবান? তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের যে ভারসাম্য উৎপাদনের পরিমাণ হচ্ছে, ভূমি অক্ষে দেখো ভারসাম্য বিন্দু হচ্ছে এইটা, সে অবস্থা উৎপাদনের পরিমাণ হচ্ছে 40, তাহলে আনসার হবে এখানে 40। ঠিক আছে, আনসার কত হবে? আনসার কি হবে বলো? 40 হবে। আনসার কি হবে? 40। বুঝতে পারছি আমরা, পারবো। আনসার হবে 40। সো গেলে এটা। এর পরবর্তী কোশ্চেন, সেম কোশ্চেনটাই। সো এখানের মধ্যে আমাদের বলতেছে, আমি একটু কোশ্চেনটা একটু করে দিই। হ্যাঁ, সেম প্রশ্নটা এখানে বলছে আমাদেরকে উদ্দীপকে এসি রেখা এফ বিন্দুতে স্পর্শ করলে, মানে এই যে এসি রেখাটা আছে, মানে এভারেজ কল যে রেখাটা আছে, এই রেখাটা এফ বিন্দু দিয়ে যদি স্পর্শ করে যায় তাহলে আমাদের কি হবে, এটা আমাদের প্রশ্ন করছে। এফ বিন্দু যদি স্পর্শ করে যায় তাহলে আসলে কি হবে? ঠিক আছে, আনসার করে দেখি সবাই। যদি আমাদের যারা এই চ্যাপ্টারে ক্লাস করছে তারা বুঝতে পারবা, এই রেখা যদি এফ বিন্দু দিয়ে যায়, এই এসি রেখাটা ই বিন্দু দিয়ে না গিয়ে যদি উপর দিয়ে যায়, মনে করো এফ বিন্দু এই বিন্দুতে এভাবে করে যায়, এসি রেখাটা যদি এভাবে যায় তাহলে কি হবে বলছে আমাদেরকে। এসি রেখা এভাবে গেলে কি হবে? আনসার করে দেখি। স্বাভাবিক মুনাফা হবে, অস্বাভাবিক মুনাফা হবে, ক্ষতি হবে, তারপর হচ্ছে মুনাফা অপরিবর্তিত থাকবে। কোনটা আনসার হবে? পাঁচের উত্তর করো সবাই। দেখো আমি একটু বলতেছি, যখনই তুমি দেখবা এই যে আমি যেটা এখানে এঁকে দেখাচ্ছি, এটা যদি হয় পি এ আর এম আর রেখা যেটা আছে এমন, যখনই তুমি দেখবা এটা হচ্ছে এমসি রেখা, এম আর এবং এমসি যেখানে মিলতে হয় সেখানে ভারসাম্য হয়। এরপরে এসি রেখা যেটা আছে, সেই এসি রেখাটা যদি এই এ আর বা পি, এ আর বা এম আর এই রেখাটা বরাবর এভাবে করে যায়, এভাবে করে যদি যায়, তার মানে সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। যদি এই এ আর বা পি বরাবর দিয়ে যায় বা ই বিন্দু দিয়ে যায় তবে সেটা হবে স্বাভাবিক। এখানে যদি এফ বিন্দু সেটা, তো স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য বলবো, কেমন? আর যদি সেই রেখাটা এসি রেখাটা এটা নিচে দিয়ে যায়, মনে করি এভাবে যায়, তাহলে সেটাকে আমরা বলবো যে এভাবে যদি বলি এসি ওয়ান দিয়ে যদি যায় তাহলে সেটা হবে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। আমরা যদি বলি এই এসি রেখাটা এই উপর দিয়ে, মানে ই বিন্দুর উপর দিয়ে যায়, মনে করি এদিক দিয়ে যায়, ঠিক আছে, এই আর এর উপর দিয়ে যায়, তখন সেটা হবে অস্বাভাবিক মুনাফা সহ এসি থ্রি মনে করো, সরি 2 মনে করো, সেটা হবে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। ঠিক আছে, তাহলে কি বলছে, একটা যদি এ আর দিয়ে যায় তাহলে স্বাভাবিক মুনাফা, এ আর এর নিচে দিয়ে গেলে অস্বাভাবিক মুনাফা, এ আর উপর দিয়ে গেলে ক্ষতি স্বীকার করে ভারসাম্য। আচ্ছা কি হবে? উপর দিয়ে গেলে ক্ষতি স্বীকার করে ভারসাম্য হবে। ক্ষতি স্বীকার করে বলছিলাম আগের বারে, হ্যাঁ ক্ষতি স্বীকার করে হবে। তাহলে এটা হচ্ছে অস্বাভাবিক, এটা স্বাভাবিক মুনাফা এই বিন্দু দিয়ে গেলে, মানে এই বিন্দু দিয়ে গেলে স্বাভাবিক মুনাফা, তার নিচে দিয়ে গেলে অস্বাভাবিক, এবং তার উপর দিয়ে গেলে মানে এই এয়ার এর উপর দিয়ে গেলে অস্বাভাবিক, সরি ক্ষতি স্বীকার করে ভারসাম্য হবে। নিচেরটা অস্বাভাবিক, উপর হবে কি ক্ষতি স্বীকার করে ভারসাম্য। হ্যাঁ ভাই, এখানে কোয়েশ্চেন শেয়ার করার আগে অনেক আছে দিচ্ছে, তখন আমার কাছে কোয়েশ্চেন আসে। তুমি একটু লাইভটা আপডেট করে নাও, তোমার কাছে লাইভটা মনে হয় একটু পরে ব্রডকাস্ট হচ্ছে, তুমি হচ্ছে আবার লাইভটাতে বের হয়ে আবার ঢুকো, মানে তুমি একটু রিফ্রেশ করো, তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে? আসলে স্বাভাবিক মুনাফা হবে। তাহলে কি হবে? স্বাভাবিক মুনাফা হবে। হ্যাঁ, তাহলে আমরা বলবো স্বাভাবিক মুনাফা হবে। ওকে ফাইন, তাহলে স্বাভাবিক মুনাফা হবে যদি আমাদের এই
এই এফ বিন্দু দিয়ে যদি এসি যায়, তাহলে চলে আসে এরপরে। আচ্ছা, এখানে দেখো আমাদের এইচএসসি 25-এর জন্য যে ব্যাচটা আছে যেটা হচ্ছে র্যাপিড ব্যাচ, যে ব্যাচটা আমরা খুব শীঘ্র লঞ্চ করতে যাচ্ছি, এবং এই ব্যাচে আমাদের প্রি রেজিস্ট্রেশন চলতে বা প্রি বুকিং চলছে। তোমরা যারা প্রি বুকিং করবা এই কোর্সে, তারা কিন্তু এই র্যাপিড ব্যাচে যারা 25-এর শিক্ষার্থী আছো, এই ব্যাচে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা। কারণ যারা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে তারা শুধুমাত্র প্রি রেজিস্ট্রেশন যারা করবে তারাই পাবে। এর বাইরে যারা থাকবে তারা কিন্তু এত ডিসকাউন্ট পাবে না বা এত বেশি ডিসকাউন্ট পাবে না। যারা প্রি রেজিস্ট্রেশন করবে তারা সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবে। তো তোমরা যারা আছো, এই ভিডিওর কমেন্ট বক্সে, সরি, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকের মধ্যে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে ফেলতে পারো এই র্যাপিড ব্যাচে। তাহলে তোমার কাছে যে আমরা যখন এটা কোর্স লঞ্চ হবে তখনই তোমার কাছে প্রোমো কোড যাবে, এবং তুমি সেটা দিয়ে কি করতে পারবা, কম টাকায় তুমি এই কোর্সে ভর্তি হতে পারবা, ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। ঠিক আছে, অন্যদের ক্ষেত্রে সেই সুযোগ থাকবে না। তো রেজিস্ট্রেশন করলে সুবিধা কি, শুধু হচ্ছে তোমার এখন টাকা দিতে হবে না, তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি আগে থেকে স্টেপ নিয়ে রাখতেছো যে যদি ডিসকাউন্ট, আমি যদি ভর্তি হতে হয় এই কোর্সে তাহলে আমি ডিসকাউন্ট ভর্তি হতে পারবো যদি আমি রেজিস্ট্রেশন করে রাখি। তো রেজিস্ট্রেশন করলে যে টাকা দিতে হবে এমন না, ক্লিয়ার? এটা তো বলছি বারবার, তাই না? তো রেজিস্ট্রেশন করে রাখো সবাই, তাহলে তোমার সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে। তোমার ভর্তি হতে হবে এমন কনফার্ম না, বাট তুমি ভর্তি হলে ডিসকাউন্টটা তুমি পাবা। ঠিক আছে, সেজন্য উপরে একটা ডেসক্রিপশনে একটা কি দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো। চলে আসি আমরা 6 নম্বর কোশ্চেনে। বলছে কোন বাজারকে দাম গ্রহীতার বাজার বলা হয়? ঠিক আছে, দাম গ্রহীতার বাজার বলা হয় কোন বাজারকে? এক, ডুওপলি, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। দাম গ্রহীতার বাজার মাথায় রাখবা, এখানে দুইটা বাজার আছে, একটা হচ্ছে দাম গ্রহীতার আর একটা হচ্ছে দাম সৃষ্টিকারী। দাম গ্রহীতার বাজার বলা হয় কাকে? কাকে? আনসার করো, আনসার করো, সবাই সবাই আনসার করো একসাথে। র্যাপিড ব্যাচে কোর্সে এখনো নির্ধারণ করা হয় নাই, কমই হবে, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নাই, এবং তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে। যারা প্রি রেজিস্ট্রেশন করে ফেলবা, যা প্রি বুকিং যারা করবা তাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে। উপরে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কি করতে পারবা, তোমরা হচ্ছে এটার রেজিস্ট্রেশন করতে পারবা বা প্রি বুকিং করতে পারবা। ভাই আমি তো গোল্ডেন ব্যাচে পড়ি, আমার কি কোনো ডিসকাউন্ট আছে? হ্যাঁ, ডিসকাউন্ট থাকবে। গোল্ডেন ব্যাচে যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য ডিসকাউন্ট থাকবে, এবং হচ্ছে এখানে তুমি রেজিস্ট্রেশন করে ফেলো, সবাই রেজিস্ট্রেশন করে ফেলো, যারা আসছে সবাই রেজিস্ট্রেশন করে ফেলো। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, কি কি সাবজেক্ট থাকবে আমাদের র্যাপিড ব্যাচে? ব্যবসা শিক্ষা মানবিকের সব সাবজেক্ট থাকবে। তুমি ব্যবসা শিক্ষার ক্ষেত্রে হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট থাকবে। আর মানবিকের ক্ষেত্রে পৌরনীতি, সমাজ বিজ্ঞান, ঠিক আছে, ইসলামের ইতিহাস, ইতিহাস, যুক্তিবিদ্যা, লজিক, এরপর হচ্ছে আর কি আছে, যুক্তিবিদ্যা, লজিক, যুক্তিবিদ্যা, ভূগোল, আরটা হচ্ছে তোমার ইসলাম ইতিহাস, ইতিহাস, এগুলো তো বললাম, তাই না? এগুলো থাকবে। বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স তো থাকবে সবার জন্য। ওকে, ঠিক আছে, চলে আসি আমরা পরবর্তী। আর তাহলে এটা কি হবে? দাম গ্রহীতার বাজার হচ্ছে যেটাকে আমরা বলবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটাকে আমরা বলে থাকি দাম গ্রহীতার বাজার। এখানে দাম কেউ সৃষ্টি করতে পারে না, এখানে যে দামটা নির্ধারণ হবে বাজারের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে, সেটার মাধ্যমে যে দাম নির্ধারণ হবে সেটা বিক্রেতা এবং ক্রেতা সবাইকে গ্রহণ করতে হয়, তাই এটাকে আমরা দাম গ্রহীতার বাজার বলি। অন্যদিকে একচেটিয়া বাজারটা হচ্ছে দাম প্রাইস মেকার বলা হয়, যারা প্রাইস সৃষ্টি করতে পারে। একচেটিয়া বাজারকে বলা হয় প্রাইস মেকার বা দাম সৃষ্টিকারী, কারণ সেখানে বিক্রেতা দামটা সৃষ্টি করতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। তো এটা আনসার হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আনসার কি হবে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ক্ষেত্রে দাম গ্রহীতা বাজার বলা হয়, আর দাম সৃষ্টিকারী বলা হবে একচেটিয়া বাজারকে। ঠিক আছে, চলে আসি পরবর্তী কোশ্চেনে। এখানে একটা বলা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা বাজারে কোনটা হবে? অপূর্ণ প্রতিযোগিতা বাজার কোনটা হবে? এআর সমান এমআর, এআর লেস দেন ইকুয়াল এমআর, এআর লেস দেন এমআর, এআর গ্রেটার দেন এমআর, কোনটা হবে? আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম একদম প্রথম নাকি 2 নাম্বার এমসিকিউতে আমি তোমাদেরকে বলছি যে এটার আনসার কি হবে। ভাই যুক্তিবিদ্যা প্রথম পত্র কি ফ্রি ক্লাস হবে? হ্যাঁ, ফ্রি ক্লাস হয়তো, যদি যুক্তিবিদ্যা ক্লাস হয়তো ফ্রি ক্লাস হয়। দিন ইসলাম বলছে কিভাবে ক্লাস করতে পারবো না র্যাপিড ব্যাচে? র্যাপিড ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করতে হবে আর কি, কেমন? র্যাপিড ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা প্রি রেজিস্ট্রেশন করে ফেলো, সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা ভর্তি হওয়ার জন্য, কেমন? ইসলাম শিক্ষাতে আমরা পড়াই না, কারণ ইসলাম শিক্ষা হচ্ছে স্টুডেন্ট সংখ্যা খুবই কম, ঠিক আছে, সেজন্য হচ্ছে আমরা এটাকে এক্সট্রা কোর্স হিসেবে নিচ্ছি না আর কি, কেমন?
এখন এই সাবজেক্টের টিচার আমাদের কাছে নাই আপাতত, সেটা আর কি। আচ্ছা করো 7 আনসার করতে হবে। আমরা বলছি একটু আগেই যে অপূর্ণ প্রয়োজনমূলক বাজারের ক্ষেত্রে পি এবং পি সমান এ আর হয়, তবে সেটা এম আর অপেক্ষা বড় হয়, এটা বলছি না? আর পূর্ণ প্রয়োজনমূলক বাজারের ক্ষেত্রে কি হয়? পি সমান এ আর সমান কি হয়? এম আর হয়। একটু আগে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, তাই না? 2 নাম্বার নাকি 1 নাম্বার কোশ্চেনে বলে দিয়েছি। সো এখানে তাহলে কোনটা হবে আনসার? আনসার হচ্ছে, আনসার বলবো আমরা অপূর্ণ প্রয়োজনমূলক বাজারের ক্ষেত্রে আনসার হবে 4, এ আর বড় হবে এম আর এর তুলনায়। এ আর বড় হবে কি হবে? এম আর এর তুলনায় বড় হবে। সবাই বলছে ভাইয়া অনেকেই প্রশ্ন করার আগে উত্তর দিচ্ছে, কিন্তু আমার কিভাবে বুঝি না, বুঝতে পারছি না। আচ্ছা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে, তোমরা একবার যাদের পরে দিয়ে মানে প্রশ্ন করার আগে আনসার চলে আসতেছে, তারা হচ্ছে একবার একটু রিফ্রেশ করো লাইভটা, তাহলে তোমরা একদম আপডেট সবকিছু ঠিকঠাক দেখতে পাবো আর কি। ঠিক আছে? হুম। আচ্ছা এরপরে চলে এসে আমরা পরবর্তী কোশ্চেন। তাহলে এখানে আমাদের আনসার হবে কোনটা? আনসার হবে হচ্ছে এ আর বড় হবে এম আর এর তুলনায়। চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি 8 নাম্বার। বলছে কর আরোপ, ভর্তুকি প্রদান, রেশনিং এই ধরনের সরকারি প্রভাব নেই কোন বাজারে? বলছে মানে কর আরোপ করছে, মানে কর ধার্য করছে বেশি কোনো পণ্যের উপর, অথবা ভর্তুকি প্রদান করছে কোনো দ্রব্যের উপর, সরকার নিজেদের কিছু দাম দিয়ে দিচ্ছে যাতে ওই দ্রব্যের দাম কমে যায়। যেমন ধরো এই কলমের দাম এমডিবি করলে 100 টাকা, তো সরকার বলতেছে এই কলমটা তো মানুষ এডুকেশনের জন্য ব্যবহার করবে, আমি এখানে 20 টাকা ভর্তুকি দিব, তুমি এটা 80 টাকা দর বিক্রি করো। এটাকে বলা হয় ভর্তুকি প্রদান করা। ক্লিয়ার? তারপর হচ্ছে রেশনিং মানে হচ্ছে দ্রব্য ভেদে বা পণ্য ভেদে কোনো দ্রব্যের দাম কমিয়ে রাখা বা বাড়িয়ে রাখা, এটাকে বলা হয় রেশনিং পদ্ধতি। তো এই ধরনের সরকারি প্রভাব নেই কোন বাজারের ক্ষেত্রে? একচেটিয়া বাজার, অলিগোপলি, মনোস্তনিক, পূর্ণ প্রতিযোগিতা। আনসার করতে হবে। আনসার করো সবাই। 8 নম্বরে সবাই আনসার করতে হবে। 8 নম্বরে সবাই আনসার করো। 8 নম্বর কি হবে? আটের আনসার করো, এক যুগে আনসার করতে হবে। 8 আনসার করো সবাই। কায়সার হামিদ বলছে 8-1 হবে হাদুর রহমান। আচ্ছা তা বলছে সিনথিয়া বলছে 8-1 হবে। মুক্তা বলছে 8-4 হবে। 8-4 বলছে। আচ্ছা তারপর হচ্ছে 8-4। আচ্ছা 8-1 বলছিল ওরা না? হ্যাঁ 8-1 অনেকে দেখতে পাচ্ছি আমি। 8-4 বলছে, বেশিরভাগ বেশিরভাগ দেখতে পাচ্ছি 8-4 বলছে। মায়া বলছে 8-1 হবে। তারপর হচ্ছে কায়সার 8-1 বলছে। শিলা বলছে 8-3 হবে। ফারহানা বলছে 8-4 হবে। কায়সার হামিদ 1 হবে। একজন কয়বার ইয়া করতেছে, কমেন্ট করতেছে। আচ্ছা দেখো আচ্ছা হচ্ছে কর আরোপ, ভর্তুকি প্রদান, রেশনিং এই ধরনের সরকারি প্রভাব কোন বাজারে নাই? আচ্ছা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এগুলোর প্রভাব থাকে না, কারণ এখানে দামটা ফিক্স থাকে। দামটা কি থাকে? স্থির থাকে। ভাই র্যাপিড ব্যাচে ভূগোল পড়ানো হবে? হ্যাঁ হবে, ভূগোল পড়ানো হবে। ভাইয়া এটা একটু বুঝাইয়ে দেন। দেখো একচেটিয়া বাজারের ক্ষেত্রে, সরি একচেটিয়া বাজার, অপূর্ণ বাজার, অলিগোপলি এগুলোর ক্ষেত্রে দামটা ফ্ল্যাকচুয়েট করে, এই জিনিসগুলোর উপরে এখানে প্রভাব পড়ে। কিন্তু এই পূর্ণ বাজারের ক্ষেত্রে দামটা এগুলোর উপর প্রভাব পড়ে না, কারণ দামটা এখানে ফিক্স থাকে, স্থির থাকে। ক্রেতা এবং বিক্রেতা সবাইকে এখানে একই দামে পণ্য ক্রয় বিক্রয় করতে হয়। আচ্ছা চলে আসি আমরা এরপর বলছে 9 নাম্বারটা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম মানে পি রেখা কিরূপ হবে? মানে পি রেখাটা কেমন হবে দেখতে? এক নম্বর বলছে সরল অক্ষের সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। বলছে পূর্ণ প্রতিযোগিতা বাজারের ক্ষেত্রে দাম রেখা। তোমাদের আমি করে দিয়েছি না একটু আগে, যে পূর্ণ প্রতিযোগিতা বাজারের ক্ষেত্রে দাম রেখাটা দেখতে কেমন হয়, এই পি রেখাটা দেখতে কেমন হয় পড়ে দিয়েছি না? করো, আশা করো। ভূমি অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল, বাম থেকে ডানে নিম্নগামী, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, কোনটা হবে আনসার? এই চারটার মধ্যে কোনটা হবে? দ্রুত করো। সালেহা সুলতানা লিমা বলছে ভূমি অক্ষের সমান্তরাল হবে। কেয়া বলছে ভূমি অক্ষের সমান্তরাল হবে, মানে 2 বলছে। তারপর হচ্ছে নূরে আবরার রাজিন রাজিন বলেছে আমাদেরকে 2 হবে। ইতু চৌধুরী বলছে 2 হবে। কায়সার বলছে 2 হবে। ভাইয়া দেখেন সবার আগে আমি উত্তর দিয়েছি। আচ্ছা সোহাইব তুমি উত্তর দিয়েছো, ওকে। তারপর শুভরাম আমাদের সাথে রয়েছে 2 বলছে। আব্দুর রহমান আমাদের সাথে রয়েছে। অনিন্দ্রিতা অনিন্দ্রিতা ত্রিনা, ওরে বাপ, এত কষ্ট করে নাম পড়তে হলে কেমনে পড়বো। তারপর যে কিয়ামনি বলছে 2 হবে। তারপর যে সিনথিয়া বলছে আমাদেরকে 2 হবে।
নিসা বলছে আমাদেরকে 1 হবে। ওকে ফাইন, আমরা আনসার করি। আনসার হচ্ছে আমরা বলছি পূর্ণ বাজার ক্ষেত্রে পি সমান এ আর সমান কি হয়ে থাকে, এম আর হয়ে থাকে, বুঝছেন একটু আগে। তো সেক্ষেত্রে আনসার হবে ভূমি অক্ষের সমান্তরাল। আর একচেটিয়া বাজার বা অপূর্ণ বাজার ক্ষেত্রে এটা যদি হয় এম আর রেখা, এটা যদি হয় এম আর রেখা, এ আর রেখা হবে কেমন, সরি এটা যদি হয় এ আর রেখা, সরি 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 এটা যদি হয় এ আর রেখা কি হবে বলতো, এটা যদি হয় এ আর রেখা তাহলে এম আর রেখা হবে এরকম, ঠিক আছে, বুঝতে পারছি আমরা। ওকে ফাইন, তারপরে চলে আসি আমরা, তাহলে এটা আনসার হবে ভূমি অক্ষের সমান্তরাল। যারা যারা বলছো ভূমি অক্ষের সমান্তরাল তাদের আনসার হয়েছে, বাকিরা সবাই গোল খেয়েছে, ঠিক আছে, গোল গোল গোল। তাহলে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে এখন 26-এ যারা শিক্ষার্থী আছো, তোমরা যারা বলছিলে ইকোনমিক্স এর শুধু ইকোনমিক্স এর কোর্স, সেটা হচ্ছে ইকোনমিক্স 0 হিরো ব্যাচ। এই ব্যাচে তোমরা ভর্তি পারবে মাত্র 3টা ক্লাস হইছে। যারা এখনো পর্যন্ত 26-এর ব্যাচের শিক্ষার্থী আছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো কি করবে না করবে কিছুই বুঝতেছি না স্যার, তারা হচ্ছে এই ব্যাচে ভর্তি হতে পারো। এই ব্যাচে আমরা একদম 0 থেকে হিরো সবকিছু আলোচনা করব। এই ব্যাচটা শুরু হয়েছে, 3টা ক্লাস হয়েছে অলরেডি, মানে ইতিমধ্যে। তো তোমরা ভর্তি হলে পড়ালেখা পেজে মেসেজ দাও, ঠিক আছে, পড়ালেখা মেসেজ দিয়ে তোমরা ভর্তি হতে পারো, অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করতে পারো, লাস্টে 60 এই নাম্বার। তো আমরা পরবর্তী এমসিকিউতে বলছে এখানে যে চিত্র অনুসারে ফার্মটির মুনাফা কত বলছে, মুনাফা বের করতে বলছে। দেখি তো আমরা পারবো কিনা, এখানে মুনাফা বের করতে বলছে। দেখে আনসার করে, এখানে মুনাফা 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, কোনটা আনসার হবে, মুনাফা কোনটা হবে। আমি এটা লং ওয়েতে করা যায়, এটা শর্ট ওয়েতে করা যায়, কেমন শর্টকাটে আমি তোমাদেরকে করে দেখাবো, ঠিক আছে, কেমন তুমি শর্টকাটে বুঝতে পারবা এমসিকিউর ক্ষেত্রে। লং ওয়েটা দেখা দিবে একটু, তারপর শর্টকাটটা বলবো। আচ্ছা 10 নম্বর আনসার করতে হবে, সবাই করো দেখি। আচ্ছা আমি তোদের বলি, প্রথমে এখানে মোট আয় বের করতে পারেন, যেটাকে আমরা বলি টোটাল রেভিনিউ, বুঝছো, মোট আয়। তো মোট আয় বের করার সূত্র হচ্ছে তোমার যে কিউ ইনটু এ আর, মানে এভারেজ রেভিনিউ গুণ করলে তুমি মোট আয় পাবা। তা আমি যদি বলি এখানে কোয়ান্টিটির পরিমাণ কত, দুইটা উৎপাদন করছি, ভারসাম্য অবস্থায় 2টা। এবং এভারেজ রেভিনিউ কত, এভারেজ রেভিনিউ হচ্ছে আমাদের যে বিন্দুতে 6 আছে, তাহলে এখানে 6 বসালাম, তাহলে আনসার হচ্ছে 6 দুগুণে 12 হয়েছে। এটা আমি লং ওয়েতে বলতেছি, শর্টকাট বলে দেবো। তারপর হচ্ছে টোটাল কস্ট যদি বলি, এটা টোটাল রেভিনিউ মানে মোট আয়, এটা মোট ব্যয় বের করবো। মোট ব্যয় হচ্ছে কিউ ইনটু এসি, এই সূত্র মুখস্থ রাখতে হবে তোমাকে। কিউ ইনটু এ আর মোট আয়ের জন্য, আর কিউ ইনটু এসি মোট ব্যয়ের জন্য। তাহলে কিউ মানে আগের মতো কোয়ান্টিটি, এখানে দুইটা লিখলাম, আর এসি এখানে এসি রাখা, এসি মানে হচ্ছে এই যে এস এসি যেটা আছে শর্ট রান অ্যাভারেজ কস্ট বোঝাচ্ছে এটা। তো এই যে এসি রাখা, এই এসি রাখা ভারসাম্য অবস্থায় এফ বিন্দুতে এসি রাখার মান হচ্ছে 5, তাহলে এখানে আমি 5 বসালাম, তাহলে আনসার হবে 5 দুগুণ 10 হবে, কত হবে 10। তাহলে আমি যদি এখানে বলি যে এখন তাহলে এটা হচ্ছে টিআর 12 এবং টিসি হচ্ছে 10। সো আমি যদি বলি এখানে যে এখন আমি এখানে মুনাফা বের করবো, কি বের করবো, মুনাফা। তো মুনাফার সূত্র হচ্ছে আমাদের মোট আয় থেকে টিআর থেকে টিসি বাদ দাও। তো টিআর কত টাকা আসছে, 12 টাকা, এবং টিসি কত আসছে, 10 টাকা। বাদ দিলে হয় কয় টাকা, 2 টাকা। আনসার হচ্ছে 2, আনসার 2 ঠিক আছে। যারা আনসার 2 বলছো তাদের আনসার ঠিক আছে। তো আমরা এই জিনিসটা খুব সহজে করতে পারবো, এত হ্যাসেল নেওয়ার কোনো দরকার নেই। আমি তোমাদেরকে একটু শর্টকাট ওয়ে বলি। শর্টকাট ওয়ে হচ্ছে তোমরা এভাবে করবা, কিভাবে করবা, এই দেখো এখানে তুমি এসি আছে না, এসি যে এভারেজ কস্ট, সেটা কয় টাকা, এভারেজ কস্ট হচ্ছে 5 টাকা, এবং এভারেজ রেভিনিউ আছে না, এভারেজ রেভিনিউ কয় টাকা, 6 টাকা। এটা আগে পার্থক্য বের করবা, অর্থাৎ এভারেজ রেভিনিউ থেকে এভারেজ কস্ট আগে একটু বাদ দিয়ে দিবা। তাহলে এভারেজ রেভিনিউ কয় টাকা, এভারেজ রেভিনিউ হচ্ছে 6 টাকা, এবং এভারেজ কস্ট হচ্ছে কয় টাকা, 5 টাকা, বাদ দিয়ে দাও। আনসার কত হয়, 1। ওই 1টাকে তুমি গুণ করে দিবে কার সাথে জানো, উৎপাদনের পরিমাণ দ্বারা, 2 দ্বারা গুণ করে দিবে, তাহলে আনসার হবে 2 একে 2। ইজি না তাহলে। তাহলে আমি যদি এখানে সংখ্যাটা চেঞ্জ করতে, তোমরা পারবে না, সংখ্যা চেঞ্জ করতে পারবা তো। যেমন আমি এখানে 2 এবং এই যে 2 আছে মনে করো, এখানে 5 আর 6 না দিয়ে এখানে আমি 10 দিলাম, এখানে আমি একটা দিলাম 10, এখানে দিলাম 10, এখানে দিলাম 12 মনে করো। তাহলে করতে পারবে না, আগে এটা থেকে বাদ দিবা, এই এ আর থেকে এটা এসিটা বাদ দাও, অর্থাৎ 12 থেকে 10 বাদ দিলে হয় 2, 2 এর সাথে এই উৎপাদনের পরিমাণকে গুণ 2 দুগুণ 4 হবে তখন আনসার। বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা কি পারবো শর্টকাট মুনাফা বের করতে, জাস্ট এখানে এভারেজ রেভিনিউ থেকে এভারেজ কস্ট টাকা বাদ দিয়ে দাও, যেটা থাকবে সেইটাকে তুমি উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করে দিবে, তাহলে তোমার মুনাফা সরাসরি বের হয়ে যাবে, মুনাফা সরাসরি বের হয়ে যাবে। পারবো, ওকে। চলে আসি আমরা এরপর আমরা দিতে পারছি, হ্যাঁ, তাহলে এটা আনসার হবে 2। পরবর্তী কোশ্চেন আসো। পরবর্তী কোশ্চেন হচ্ছে অর্থনীতিতে বাজার বলতে কি বোঝায়, অর্থনীতিতে বাজার বলতে আমরা কাকে বোঝাচ্ছি। 1 কোন নির্দিষ্ট পণ্যকে, 2 নাম্বার কোন নির্দিষ্ট স্থানকে, 3 নাম্বার ক্রেতা বিক্রেতার দর কষাকষিকে, 4 নাম্বার নির্দিষ্ট দামে কোন পণ্যের ক্রয় বিক্রয় কার্যক্রমকে। আনসার করতে হবে এখান থেকে।
এটা আনসার করতে হবে। এটা আনসার কি হবে? দ্রুত আনসার করো সবাই, এটার আনসার করো সবাই, দ্রুত একটু আনসার করবা। এই যে তোমাদের এই যে ক্লাসের ভিউর অবস্থা দেখো, তোমাদের এই যে শেয়ার করো না, কিচ্ছু করো না, ঠিক আছে? যারা এটা হচ্ছে সবাই একটু শেয়ার মেনশন করে দিও, ঠিক আছে, যাতে সবাই যুক্ত হতে পারে আমাদের সাথে। তাহলে আনসার হচ্ছে 11 নম্বর আমরা বলবো। 11 নম্বর আনসার হচ্ছে 11(4) নাকি? হ্যাঁ, নির্দিষ্ট দামে কোন দ্রব্যের ক্রয় বিক্রয় কার্যক্রমকে আমরা বাজার বলবো। যদি এটা অপশনে না থাকতো তাহলে আমরা নির্দিষ্ট পণ্যকে আমরা বলতে পারতাম, ঠিক আছে, বাট সেটা অপশনে ছিল না বিদায়, মানে এটা অপশন আছে বিদায় সেজন্য আমরা এটা আনসার না করে এটা বলতেছি। ওকে, কারণ আমরা বাজার বলতে অর্থনীতির কোন স্থানকে বোঝাই না, বরং কোন একটা দ্রব্যকে বোঝায় যা ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে একটা নির্দিষ্ট দামে কি হয়, ক্রয় বিক্রয় হয়, বুঝছো? তো আনসার চলে আসে, আনসার হচ্ছে নির্দিষ্ট দামে কোন দ্রব্যের ক্রয় বিক্রয় কার্যক্রমকে। এরপর চলে আসি 12 নম্বর। 12 নম্বর এখানে কি বলছে যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কয় প্রকার বলছে, মানে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারটা প্রধানত কয় ধরনের, আনসার করতে হবে। প্রতিযোগিতা প্রধানত বলছে এখানে, তা আমরা জানি প্রধানত বাজার হচ্ছে কয় ধরনের, আনসার করো দ্রুত সবাই, 12 নম্বর আনসার করো। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কয় ধরনের? প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কয় ধরনের? সোয়াইব বলেছে আমাদেরকে 2 ধরনের বলছে, তারপর হচ্ছে অন্তর বলছে 1 হবে, তারপর সাইদ বলছে আমাদেরকে 1 হবে, ওকে, আমাদেরকে সাইদ বলছে সরি আরেক সাইদ আমাদেরকে বলছে 3 হবে, 4 প্রকার হবে বাজার। ইতু বলছে 12 1 হবে, রোমানা বলছে আমাদেরকে 12 2 হবে। আচ্ছা, আচ্ছা হচ্ছে প্রতিযোগিতা মানে প্রধানত আমি যদি বলি প্রতিযোগিতার ভিত্তিতে প্রধানত বাজার কয় প্রকার, আনসার হবে 2 প্রকার, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, বুঝছো? তাহলে আমি আবার বলতেছি, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত 2 প্রকার, এক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আনসার হচ্ছে 2 হবে। তাহলে আসি পরবর্তী কোশ্চেন। ওকে, যারা 25-এর আছো, যারা 25-এর শিক্ষার্থী আছো, তোমরা বলছিলা যে টার্গেট প্লাস ব্যাচ, অর্থাৎ যেই ব্যাচে তোমাদের শুধুমাত্র ইকোনমিক্স পড়ানো হবে, তো 25-এর জন্য এটা, এই ব্যাচে অলরেডি ক্লাস করতেছে 250-এর প্লাস শিক্ষার্থী। সো তোমরা যারা ভর্তি হচ্ছ দ্রুত ভর্তি হতে পারবে, পড়ালেখা পেজে মেসেজ দিয়ে। ক্লাস চলমান আছে, যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ড করতে হবে, আর বাকিগুলো আমাদের সাথে লাইভে করতে পারবা। তাহলে চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে উদ্দীপকের চিত্রে ক্ষতির পরিমাণ কত বলছে। এখানে ক্ষতির পরিমাণ কত, এই চিত্রের মধ্যে ক্ষতি কত হয়েছে এটা জিজ্ঞেস করছে। তো দেখো এখানে আগের মতোই ওই যে মাথায় রাখবা, মুনাফা বলক বা ক্ষতি বলক, মুনাফা হইলে আসলে এই যে এআর আছে সেই এআর থেকে এসিটা বাদ দিতে হয় মুনাফা হইলে, আর কস্ট হলে বা ক্ষতি হলে এই এসি থেকে এটা বাদ দিবা, অর্থাৎ 15 থেকে 10 বাদ দাও, তাহলে আসতে হবে 5। এটা হচ্ছে ক্ষতির অংশ, মানে একটার প্রতি গড়ে ক্ষতি 5 টাকা, তাহলে 20টা পণ্য উৎপাদন করছে, তাহলে 5 × 20, তাহলে আসতে হবে 5 × 10, তার মানে 100 টাকা ক্ষতি হবে। কয় টাকা ক্ষতি হবে? 100 টাকা, ঠিক আছে আমার আনসার। তাহলে এখানে হবে 5, 15 থেকে 10 বিকল্প হয় 5, 5 5 20 কত, 5 20 100 নাকি, 5 4 5 20 কত হয়, 100 হয়, তাই তো? তার আনসার হচ্ছে 100 হবে। পারবো এটা সবাই? পারবো না আমরা? চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন আসো। পরবর্তী কোশ্চেন হচ্ছে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলছে এসি রেখা এআর রেখার ই বিন্দুতে স্পর্শ হলে ফার্ম যে অবস্থার সম্মুখীন হবে। বলছে এই এসি রেখাটা এআর রেখার ই বিন্দুতে অবস্থান করলে, অর্থাৎ এই এসি রেখাটা এখান দিয়ে না হয়ে যদি এসি রেখাটা এখান দিয়ে হয়, এই বিন্দু দিয়ে যদি যায়, মনে করি AC1 এইভাবে যদি যায়, তাহলে ফার্মের কি অবস্থা হবে? এটা অস্বাভাবিক মুনাফা করবে, স্বাভাবিক মুনাফা করবে, উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিবে, নাকি লোকসান করবে? আনসার করো দেখি সবাই। এই রেখাটা যদি এই ই বিন্দু দিয়ে যায় তাহলে কি হবে? 13 নম্বরটা আনসার করো। তেরো নম্বরটা আনসার করো সবাই। তাহলে আমরা বলতে পারি 14 বলতেছি 14 নম্বর, 14 2 হবে বলছে অনেকে, শাহিদুল ইসলাম বলছে 2 হবে, নাসরিন বলছে আমাদেরকে, নাসরিন কত বলছে? নাসরিন বলছে 2 হবে। আচ্ছা, মারিয়া সুলতান আমাদেরকে বলছে স্বাভাবিক মুনাফা হবে। আচ্ছা, তুহিন বলছে আচ্ছা বুঝি না তোমার কথা। সিয়াম আহমেদ বলছে আমাদেরকে আগে আমার কাছে 14 15টার আনসার দেয়, বুঝি নাই।
এখন তো 15 নাম্বার আনসার বলি নাই, কেমন? আমরা 14 নাম্বার আমরা পড়তেছি, 14 নাম্বার পড়তেছি। রোমানা বলছে 2 হবে। ওকে ফাইন, আনসার হচ্ছে স্বাভাবিক মুনাফা হবে। হ্যাঁ রাইট, কারণ এসি রেখাটা এই বিন্দু দিয়ে যাচ্ছে বা এই আর দিয়ে যাচ্ছে, কেমন? তাহলে আনসার হবে স্বাভাবিক মুনাফা সহ। তো এটা আনসার গেল। পরবর্তী কোশ্চেনে চলে আসি আমরা। পরবর্তী কোশ্চেন হবে, স্বাভাবিক আনসার হবে এটা। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে একচেটিয়া বাজারে এই আর রেখার অবস্থান করে এম আর রেখার, একচেটিয়া বাজারে এই আর রেখা এম আর রেখার কোন জায়গায় অবস্থান করে? তোমরা আনসার করার চেষ্টা করো। আমি কিন্তু বলছি, অনেকবার বলছি, অলরেডি অনেকবার বলে ফেলছি ক্লাস শুরু থেকে, ঠিক আছে? তাহলে আনসার করো যে একচেটিয়া বাজার ক্ষেত্রে এই আর রেখা এম আর রেখার কোথায় অবস্থান করবে? এম আর রেখার উপরে করবে, নাকি এম আর রেখার নিচে করবে, নাকি পাশে করবে, নাকি একই সমান থাকবে? বলো। মনোয়ারা বেগম বলছে আমারটা পড়েন না কেন? আচ্ছা, তোমারটা পড়ি নাই, আচ্ছা এখন থেকে পড়ে দিব। তা বলছে সোয়াইব বলছে 3 হবে। বাইজিদ আমাদের বলছে 15C হবে। আচ্ছা 15C বলছে, উপর হবে বলছে। তারপর ইমন বলছে 15C হবে। আব্দুস সুবহান আমাদেরকে বলছে 15C হবে। কিয়ামনি বলছে সি হবে। নূর চিটাগং থেকে বলছে আমাদের কাছে 14 নম্বরে সিকিউ করলে অনেক আগে 15 নম্বরে আনসার দিয়ে দেয়। 14 নম্বর বুঝি নাই তোমার কথা, তুমি একটু আপডেট করে নাও, তোমার লাইভটা একটু আপডেট করে নাও, তাহলে হবে। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে 15 নম্বরের 15 আনসার হবে হচ্ছে 3 নাকি? হ্যাঁ উপরে বলছে। তাহলে আমরা যদি একটু দেখাই তোমাদের কেমন ব্যাখ্যাটা, এটা যদি হয় এ আর রেখা, একচেটিয়া রেখা যদি হয় এ আর রেখা, এম আর রেখা হবে এরকম, এটা হচ্ছে এম আর রেখা, বুঝছো? উপরটা হবে এ আর, নিচেটা কি হবে? এম আর রেখা হবে। ওকে, সো এটা গেল আনসার। এরপরটা চলে আসি। এরপরটা হচ্ছে 16 নাম্বার বলছে কি কোন বাজারে, ঠিক আছে, কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী বা প্রাইস মেকার হিসেবে বিবেচনা করা হয়? তোমাদেরকে একটু আগে আমি বলে দিয়েছিলাম, প্রাইস টেকারটা বলছি, প্রাইস মেকারটা বলছি। তো তোমরা এটা আনসার করো। প্রাইস প্রাইস মেকার বলা হয় কাকে? মনোপসনি, ডুওপলি, মনোপসনি, ডুওপলি, অলিগোপলি, মনোপলি। আনসার করো। কোনটাকে আমরা প্রাইস মেকার বলবো, কোনটাকে আমরা প্রাইস মেকার বা দাম সৃষ্টিকারী বাজার বলবো? বলো, কোনটা আমরা দাম সৃষ্টিকারী বাজার বলবো? কোনটা, কোন বাজার ফার্মকে আমরা দাম সৃষ্টিকারী বা প্রাইস মেকার হিসেবে বিবেচনা করা হয়? প্রাইস মেকার বলা হবে, প্রাইস মেকার। তাহলে আনসার হচ্ছে মনোপলি হবে। কেমন? আনসার কি হবে বলো তো? মনোপলি হবে, কারণ এখানে মনোপলি মানে হচ্ছে একচেটিয়া বাজার বা একজন বিক্রেতার বাজার, সেটাকে আমরা বলি প্রাইস মেকার বা দাম সৃষ্টিকারী বলা হয় এটাকে। ওকে, তাহলে আনসার হবে 4। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। 17 নাম্বার বলতে মনোপলি এবং একচেটিয়া বাজারের ক্ষেত্রে কোনটি সত্য? মনোপলি বা একচেটিয়া বাজারের ক্ষেত্রে কোনটি সত্য? এক, পি বড় হয় এর তুলনায় এবং এম আর সমান হয়, এর এবং এম আর সমান হয়। পি এবং এর সমান হয়, সেটা এম আর তুলনায় ছোট হয়। পি এর এবং এম আর হয়, তারপর পি এবং এর সমান হয়, সেটা এম আর তুলনায় বড় হয়। তার আনসার কোনটা হবে এখানে বলো? 17 নাম্বার আনসার করো সবাই। মনোপলি বা একচেটিয়া বাজারের ক্ষেত্রে কোনটি সত্য হবে? মনোপলি বা একচেটিয়া বাজারের ক্ষেত্রে কোনটা সত্য হবে? হ্যাঁ, দিন ইসলাম বলছে কিছু জানি না। 17 নম্বর কিছু জানি না কেমন হবে? আমরা বলছিলাম না একটু আগে যে একচেটিয়া বাজারের ক্ষেত্রে এরকম হয়। আমরা বলছি একচেটিয়া বাজারের ক্ষেত্রে এরকম হয় যে পি সমান এ আর সমান কি হয় বলতো? এম আর হয়, বুঝছো? আর আমরা বলছিলাম অপূর্ণ বাজার ক্ষেত্রে বা একচেটিয়া বাজার ক্ষেত্রে এটা যদি হয় এ আর রেখা, এ আর বা পি রেখা, সেটা সমান হবে, তবে সেটা এম আর এর তুলনায় বড় হবে। তার মানে এটা আমরা এভাবে লিখতে পারি যে পি সমান এ আর, তবে সেটা এম আর এর তুলনায় বড়, বুঝছো? তাহলে আনসার কোনটা হবে? আনসার এখানে এই চারটার মধ্যে কোনটা হবে? আনসার করো, দ্রুত বলো, দ্রুত বলবো আনসার কোনটা হবে। 17 নাম্বার আনসার হবে ডি। হ্যাঁ, যারা যারা ডি বলছো তাদের আনসার ঠিক আছে। এরপরটা চলে আসতেছে আমরা। এরপরে বলছে 18 নম্বরটা দেখো, বলছে কোন বাজারে, সরি কোন বাজারে কোনো পরিবর্তক দ্রব্য থাকে না, মানে কোনো পরিবর্তক দ্রব্য থাকবে না কোন বাজারে? আনসার করতে হবে।
কোনো পরিবর্তক দ্রব্য থাকবে না কোন বাজার? একচেটিয়া বাজার, ডুওপলি, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কোনো পরিবর্তক দ্রব্য মানে সেটা পরিবর্তন ওটা ইউজ করা যাবে না, এরকম বাজার যেটা একটা পরিবর্তন ওটা ইউজ করা যাবে না এরকম দ্রব্য থাকলে সেটাকে আমরা বলি যে একচেটিয়া বাজার। কি বলি বলতো? এটাকে আমরা বলি 1853 হয় একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হবে না। কোন বাজারে কোনো পরিবর্তক দ্রব্য থাকবে না? একচেটিয়া বাজারে কোনো পরিবর্তক দ্রব্য থাকে না, কারণ একচেটিয়া বাজার মানে হচ্ছে একজন বিক্রি করবে পণ্যটা এবং সেটা কোনো কাছাকাছি পণ্য থাকবে না, সে একজনই বিক্রি করবে, এটাকে আমরা বলি একচেটিয়া বাজার। এটাকে আমরা কি বলি? একচেটিয়া বাজার। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? আনসার হবে একচেটিয়া বাজার, 18-1 হবে। ওকে ফাইন, চলে আসি আমরা এরপর বলছি এটা হচ্ছে একচেটিয়া বাজার হবে। এরপরে এরটা পরেটা কি বলছে? বলছে যে ক্ষতি স্বীকার করেও ফার্ম উৎপাদন করবে যখন, মানে ক্ষতি স্বীকার করেও ফার্ম কখন উৎপাদন করবে? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমরা সবাই একবার একটু মনোযোগ দিব, সবাই একটু চেষ্টা করে এখানে কি হবে আনসার। আমি তো একটু দেখাই, আমি যদি বলি এটা একটা পূর্ণ প্রযোজক বাজার যেখানে পি সমান এআর সমান মনে করে এমআর হয়েছে। তো এই বাজারটার এখানে আমাদের এমসি রেখা আঁকছি, যেটা আমাদের যে ভারসাম্য হয়েছে এই বিন্দুতে। তো এখানে মনে করো অস্বাভাবিক মুনাফা হয়েছে, অস্বাভাবিক মুনাফা হচ্ছে এসি রেখাটা এখানে এভাবে গেছে, এসি রেখাটা এভাবে গেছে। তো এগুলো অস্বাভাবিক মুনাফা হইলেও একটা ফার্ম কিন্তু এখানে 10 লিখছে, এখানে মনে করো 15 লিখছি। তো অস্বাভাবিক মুনাফা হইলেও কিন্তু একটা ফার্ম উৎপাদন কার্য চালিয়ে যেতে পারে, তবে এমন হইতে হবে উৎপাদন কার্য চালিয়ে তখনই যাবে যখন তাদের এই সি রেখাটা এখানে থাকবে, আরটা এখানে ক্ষতি স্বীকার করলে আরটা লেখা আঁকতে হয়, যেটাকে আমরা বলি এবিসি রেখা, যেটাকে আমরা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট রেখা বলি। ঠিক আছে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট রেখা বলি। এই এবিসি রেখা যখনই তুমি দেখবা, এই এবিসি রেখা যেটা আসছে এটা হলুদ রেখাটা, এটা যখনই তুমি দেখবা এই এআর এর নিচে আসছে, অর্থাৎ আমি বলতে পারি এখানে 10 এর নিচে মনে করো 8 আছে, 10 এর নিচে আছে, এই এআর এর নিচে থাকলে এবিসি রেখা তখনই উৎপাদন কার্য চালিয়ে যাবে। যখনই তুমি দেখবে যে এবিসিটা কোনো কারণে এই এআর সমান বা উপরে চলে গেছে তখন উৎপাদন কার্য বন্ধ করে দেবে। তাহলে ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাওয়ার শর্ত কি? প্রথমে সর্বোচ্চ থাকবে এসি, যেটাকে আমরা শর্ট রান অ্যাভারেজ কস্ট বলে থাকি। এসি একইভাবে বলতে পারো, তুমি এসি বলতে পারো এটাকে, শর্ট রান অ্যাভারেজ কস্ট, বা জাস্ট এসি বললেও কোনো প্রবলেম নাই। জাস্ট তুমি এখানে কি বলতে পারো? এসি বলতে পারো, অ্যাভারেজ কস্ট বলতে পারো। কেমন? অ্যাভারেজ কস্ট হচ্ছে সবচেয়ে বেশি থাকবে 15 মনে করো। তারপর তোমার যদি এআর থাকে, এআর, ঠিক আছে, অ্যাভারেজ কস্ট সবচেয়ে বেশি। তারপর মনে করো যে এআর থাকবে, অ্যাভারেজ রেভিনিউ থাকবে, তারপরে কেমন? অ্যাভারেজ রেভিনিউ থাকবে। এরপর তুমি যদি এবিসি থাকে মানে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট থাকে, তাহলে উৎপাদন কার্য চালিয়ে যাবে ক্ষতি স্বীকার করেও। যদি তোমার এরকম হয় এই এআরটার নাম হচ্ছে পি, এটা মাথা রাখিও। এআরটার নাম কি বলো? পি, এটা মাথা রাখবা। এআর এবং পি সেম হয়, এই যেখানে এআর এবং পি কি বলছি? সেম বলছি না? তাহলে কি বলছি? এসি সবচেয়ে বড় হবে, তারপর এআর বা পি হবে, তারপর এবিসি হবে, তাহলে উৎপাদন কার্য চালিয়ে যাবে। এটা যদি না হয়, এটা না হয় মানে হচ্ছে কোনো কারণে এআরটা উপরে চলে গেছে, এসি এআরটা এসির উপরে যায় না সাধারণত, এই এবিসিটা কোনো কারণে এআর এর উপরে চলে গেছে, এটা তো উপরে যাইতে পারবে না, এটা এআর এর উপরে চলে গেছে মনে করো কোন কারণে, এবিসিটা এআর এর উপরে চলে গেছে। মনে করো এবিসিটা এরকম হয়ে গেছে, আমি এখানে আটটা আঁকি, মনে করো এবিসিটা এরকম হয়েছে যে এবিসিটা এই জায়গা দিয়ে গেছে, এই জায়গা দিয়ে এবিসিটা গেছে, অর্থাৎ এসি এসি এটা এবিসি গেছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা মান মনে করো এটা 12, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের এআর এর তুলনায় আমাদের এবিসিটা বড়, তখন কিন্তু আমাদের কি হবে না? উৎপাদন কাজ চালিয়ে যাবে না, বন্ধ করে দিবে। ক্লিয়ার? তাহলে ক্ষতি স্বীকার উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার শর্ত হচ্ছে যখন এবিসি বা সরি এসি সবচেয়ে বড় থাকবে। আচ্ছা, এসি সবচেয়ে বড়, তারপর হচ্ছে এসি সবচেয়ে বড়, তারপর হচ্ছে পি সবচেয়ে বড়, পি মানে হচ্ছে এআর বা পি একই কথা, আর হচ্ছে এবিসি তারপরে। ঠিক আছে, তাহলে আসতে হবে 3 নাম্বারটা। কোনটা হবে বলো? 3 নাম্বারটা। আমরা কি বলছি? আমরা কি বুঝতে পারছি? সবাই একটু বলো তো। ওকে, চলে আসি আমরা এরপরে, তাহলে এটা শেষ করতেছি। এরপরে দেখা, তাহলে এটা আনসার হবে এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি, অর্থাৎ আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এভারেজ কস্টটা বড় হবে, পি তারপর হবে, তারপর এবিসি হবে, তখনই আমরা কি করতে পারবো? আমরা উৎপাদন কাজে চালিয়ে যাবো ক্ষতি স্বীকার করলেও। আচ্ছা, এরপরে কোশ্চেন বলছে যে উদ্দীপকে উৎপাদনের উদ্দীপকে উৎপাদকের মুনাফার পরিমাণ কত হবে, মানে উদ্দীপক যেটা আছে এখানে মুনাফার পরিমাণ কত হবে। তো আমি তোমাদেরকে বলছি মুনাফা সহজে বের করার ওয়ে বলছি। মুনাফা সহজে বের করার ওয়ে কি? তুমি দেখবে যে এখানে এআর কত আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এআর আছে, এই মাদের ক্ষেত্রে আমাদের এআর আছে, এভারেজ রেভিনিউ আছে কত টাকা? 20 টাকা। আর এভারেজ কস্ট কত টাকা আছে? এভারেজ কস্ট এখানে, এই যে এখানে এভারেজ কস্ট হচ্ছে 15 টাকা। তাহলে এভারেজ রেভিনিউ থেকে এভারেজ কস্টটাকে বাদ দিয়ে দাও, তাহলে আছে কত হয়? 5 টাকা।
এটা হচ্ছে গড়ে তোমার লাভ হয়েছে, একটা প্রতি লাভ হয়েছে, তাহলে কয়টা উৎপাদন করছো? 12টা। তাহলে এখানে তুমি 12 দিয়ে গুণ করে দিবা, তাহলে হচ্ছে 5 12 কত হবে? 5 12 60, না মানে 60। আনসার হবে 60, এটা হচ্ছে আনসার, তাই না? সহজ না? একদম সহজ কিনা বলো? থ্যাংক ইউ স্যার। আমি ফার্স্ট আপনার লাইভ লাইভ করলাম, আপনার ক্লাস ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদেরকে কাজ কি লিখছো? কালিসুর রহমান সাইদ। আচ্ছা, খালিসুর রহমান সাইদ, খালিসুর রহমান। আচ্ছা, খালিসুর রহমান। হুম, রাজিন বলছে আমাদেরকে সহজ স্যার। হ্যাঁ, সহজ আছে। তাহলে আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন বলছে এখানে তাহলে মুনাফা 60 হবে। এর পরবর্তী কোশ্চেন বলছে এখানে যে উদ্দীপকে এইসি রেখা ই বিন্দু বা এমসি রেখাকে স্পর্শ করলে কি হবে, মানে এই এইসি রেখাটা এই ই বিন্দু দিয়ে গেলে তাহলে কি হবে বলছে। আমি যদি বলি এই রেখাটা এভাবে যদি যায়, যে ই বিন্দু দিয়ে স্পর্শ করে যদি এভাবে যদি যায়, এইসি রেখাটা এই নিচে দিয়ে না গিয়ে, তাহলে কি হবে বলছে। মুনাফা অপরিবর্তিত থাকবে, ক্ষতি হবে, স্বাভাবিক মুনাফা হবে, অস্বাভাবিক মুনাফা হবে। আশা করো কি হবে এখানে। তোমরা কি রেজিস্ট্রেশন করছো সবাই? নিচে রেজিস্ট্রেশন করার কমেন্ট বক্সে রেজিস্ট্রেশন করার লিংক দেওয়া আছে, অথবা তুমি উপরে ইয়াতে গিয়ে আমাদের ডেসক্রিপশনে গিয়েও রেজিস্ট্রেশন করার লিংক দেওয়া আছে। 25 তারিখ যে আমাদের কুইজ হবে সেই কুইজের তোমরা অংশগ্রহণ করতে পারবা, ঠিক আছে? সো সেটার জন্য তোমাদের উপরে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা, সেখানে এক্সামটা নেওয়া হবে। আমি বন্ধুকে শেয়ার দিছি কিন্তু বন্ধু পড়ে না, তাহলে তুমি পড়ো, ঠিক আছে? তোমার বন্ধু একদিন কি করবে, রিগ্রেট করবে। সেম প্রশ্ন আসছে আরেকবার, তার এখানে আসতে হবে স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হবে, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এরপরে চলে আসি, আমাদের সাথে আরো অনেকে আছে প্রথম লাইভ ক্লাসে যুক্ত হয়েছে। তোমরা তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই সেটা সম্পর্কে, মানে এই কাজগুলো সম্পর্কে জানাবে। হ্যাঁ, আচ্ছা, একটা মানে ফ্রিতে চলে আসে, আপনি আগে তো হালাল হয়ে গেছে, বুঝছো? তো ফ্রিতে চলে আসে, সেটা হচ্ছে পূর্ণ বাজারের ক্ষেত্রে কোনটি সত্য হবে। আনসার হচ্ছে পি সমান এ সমান, মানে এটা অলরেডি আমি অনেকবার বলে ফেলছি যে পূর্ণ বাজার ক্ষেত্রে পি এভারেজ স্টেবিলিটি আবার মার্জিনাল রেভিনিউ কি হবে, সমান হবে অলওয়েজ। আর একচেটিয়া বাজার ক্ষেত্রে পি এবং এভারেজ স্টেবিলিটি সমান হবে, তবে সেটা মার্জিনাল রেভিনিউর তুলনায় বড় হবে, কেমন? এটা আমরা বলেছি, তাই তো? তাহলে এটা গেল আনসার। এরপরে চলে আসি আমরা 23 নম্বরটা দেখো। 23 নম্বর বলছে যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য হলো, মানে একচেটিয়া যে প্রতিযোগিতামূলক বাজার আছে তার বৈশিষ্ট্যটা কি। দেখো, তোমাকে বুঝতে হবে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার মানে কি। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার মানে হচ্ছে যেখানে একচেটিয়ার একটা মনোভাবও থাকবে, একটা প্রতিযোগিতাও থাকবে। আবার সেটা কখন হয়? যখন তুমি দেখবা কিছু সংখ্যক বিক্রেতা প্রায় কাছাকাছি পণ্য বিক্রি করে। যেমন আমরা বলতে পারি সাবান। মনে করো সাবানের কাজ কি? মূল কাজ হচ্ছে আমাদের শরীর পরিষ্কার করে, তাহলে আমাদের শরীরের ময়লা আবর্জনা পরিষ্কার করে। এখন এই যে শরীরের ময়লা পরিষ্কার করতেছে, এটা সাবানের কাজ। সাবানগুলো দেখো প্রত্যেকটা অনেকগুলো কোম্পানি আছে, তোমার 5-10টা কোম্পানি আছে। এই কোম্পানিগুলোর মূল কাজ হচ্ছে সাবান বিক্রি করা, এবং এগুলো যে পণ্যগুলো বিক্রি করতে সেগুলোর কাজগুলো প্রায় কাছাকাছি। সাবান দিয়ে আমরা ওইটাতে করি যে আমাদের শরীর পরিষ্কার করি, এটাই করি। তাহলে পণ্যগুলো কাছাকাছি হবে, তবে তারা সবাই মিলে একটা একচেটিয়া মনোভাব রাখবে। যেমন দেখবে যে যখন একটা সাবানের দাম বাড়ায়, দেখবে যে সবাই একসাথে দাম বাড়ায়। দেখছো, তোমরা খেয়াল করছো যে একটা কোম্পানি সাবানের দাম বাড়াইলে অন্যান্য কোম্পানিগুলো সাবানের দাম বাড়ায় দেয়। তার মানে তারা সবাই মিলে একটা একচেটিয়া মনোভাব দেখায়, আবার তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে কি থাকে, একটা কম্পিটিশন থাকে। এটাকে বলা হয় একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তাহলে এখানে বলতে এখানে আমাদের অপশন মতো করতে আসবে উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ। হ্যাঁ, যে দ্রব্যটা উৎপাদন করব সেটা অবশ্যই কি থাকবে, পৃথক থাকবে। কি থাকবে বলতো? পৃথক থাকবে। তবে এখানে পৃথককরণ এটা নাও হইতে পারে, বুঝছো? কাছাকাছি বলা হয়, কাছাকাছি। তাহলে এটা হবে না, এটা আনসার বাদ দিলাম, আপাতত বাদ দিয়ে দেখি। তারপর হচ্ছে এ আর বলা হবে এম আর তুলনায়। হ্যাঁ, যেটা এটা একচেটিয়া বাজার, সরি এটা অপূর্ণ বাজার, যেহেতু অবশ্যই এখানে এ আরটা বলা হবে এম আর তুলনায়। এটা অপূর্ণ বাজারের মধ্যে একটা ক্লাসিফিকেশন। একচেটিয়া বাজার যেভাবে অপূর্ণ বাজার একটা ক্লাসিফিকেশন, ঠিক সেভাবে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারও অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটা ক্লাসিফিকেশন, সেজন্য এখানে এ আর বলা হবে এম আর তুলনায়। আচ্ছা, মুনাফা সর্বোচ্চকরণ। হ্যাঁ, এখানে মুনাফা সর্বোচ্চকরণে এদের মূল লক্ষ্য থাকে, বুঝছো? তাহলে আনসার 2 এবং 3 রাইট ধরা যায়। সো আনসার এখানে কত দিচ্ছে দেখি আমরা একটু। আনসার কি 2 আর 3 দিচ্ছে? 1 আর 3 দিচ্ছে। এই আরটা বড় হয় এম আর এর তুলনায়, কেন? ঠিক আছে।
একচেটিয়া প্রতিমূলক বাজারের ক্ষেত্রে অবশ্যই একটা বলা হবে এমআর তুলনায়, এটা তো আনসার হওয়ার কথা। পণ্যাদি দ্রব্যের পৃথকীকরণ, দ্রব্যগুলো কি পৃথক হয়? মুনাফা সর্বোচ্চ, হ্যাঁ ঠিক আছে, মুনাফা এটা একদম কনফার্ম, মুনাফা সর্বোচ্চকরণ হবে, তাহলে এটা রাইট আনসার, এটা ঠিক আছে। আর হচ্ছে উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ, আমরা বলি একচেটিয়া প্রতিমূলক বাজার হচ্ছে দ্রব্যগুলো যেগুলো কাছাকাছি, একদম প্রায় কাছাকাছি, অবশ্যই পৃথক থাকবে তবে একদম কাছাকাছি হবে। এখন তো এটা তো আনসার একদম রাইটলি 1 নাম্বার না দিলে বেটার হয়। এআর বড় হবে এমআর তুলনায়, ঠিক আছে, কারণ হচ্ছে একচেটিয়া বাজার যেহেতু এটা অপূর্ণ বাজার একটা ক্লাসিফিকেশন, অবশ্যই সেখানে এআর বড় হবে এমআর তুলনায়। তো 2 আর 3 হবে আনসার। এটা একটু রাইট, তোমরা কারেকশন করে নিও, এটা আনসার 2 আর 3 হবে, ঠিক আছে, 1 নাম্বারটা হবে না, আনসার হবে 2 আর 3। ওকে, এরপরটা চলে আসি আমরা, এরপরটা আমরা দেখি। এরপরটা বলছে আমাদেরকে যে ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের ভারসাম্যের শর্ত হলো, মানে মুনাফা সর্বোচ্চকরণের শর্ত কোনটা বলছে? আমরা ওই যে বলছিলাম ফার্মের ভারসাম্যের শর্ত বলছি না? তো ফার্মের ভারসাম্যের শর্ত হচ্ছে এমআর সমান এমসি, এটা আমরা বলছি প্রয়োজনীয় শর্ত। আর পর্যাপ্ত শর্ত কি ছিল? এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল, তাই না? তাহলে আনসার হবে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল, তাহলে আনসার 1 ও 2, ঠিক আছে। আর এমআর সমান এআর, এটা হবে না, তাহলে আনসার হবে 1 ও 2, তাই না? আনসার কি হবে আমাদের? 24 আনসার হবে 1 ও 2, 24 আনসার হবে কি 1 ও 2। আচ্ছা, এরপরে চলে আসি, এরপর আমরা বলবো যে বলছে ভারসাম্য অবস্থায় চিত্রে প্রদর্শিত ফার্মটির মোট মুনাফা বলছে। তাহলে এখানে মোট মুনাফা বের করো, তাহলে একদম ইজি। এই আর এভারেজ রেভিনিউ থেকে আবার এভারেজ কস্টটাকে বাদ দাও। এইটা এভারেজ কস্ট হচ্ছে, এখানে এভারেজ কস্ট দুটোই সেম, এভারেজ রেভিনিউ কি এভারেজ কস্ট দুটোই সেম, বুঝছো? তো এখানে তো মুনাফা কত হবে বলো? এভারেজ রেভিনিউ দাও 15, এভারেজ কস্টটা ওইখানে কত আছে? 15 আছে। এটা একচেটিয়া বাজারের ক্ষেত্রে বলছে বা অপূর্ণ বাজারের ক্ষেত্রে বলছে, বুঝছো চিত্রটা আর কি। তাহলে আনসার করতে হবে, এটা কত হবে? হুম 25 আনসার করো। 25 কত হবে? 25 কি 3 হবে? 100 কেমন হয়? এই শোনো, এখানে এভারেজ, এটা কিন্তু এভারেজ কস্ট নয়, এটা কিন্তু এমসির মান দিছে, এমসির মান, এটা কিন্তু এভারেজ কস্টের মান। এভারেজ কস্ট কিন্তু এখানেই আছে, এভারেজ কস্ট এটা, এভারেজ রেভিনিউ কত? এটা আছে, এটা এভারেজ কস্ট, এটা এভারেজ রেভিনিউ, এটা এভারেজ কস্ট কি? এভারেজ কস্ট সেম। তো এভারেজ রেভিনিউ যদি 15 টাকা হয়, এভারেজ কস্ট যদি 15 হয়, তার মানে এখানে আনসার হবে 0। তো 0 এর সাথে যদি 10টা গুণ করে দাও, 10 টাকা উৎপাদন করছে, 10 গুণ করে দাও, তাহলে আনসার হবে 0। এখানে মুনাফার পরিমাণ 0 হবে, 0 0 0। যারা 0 বলছে তাদের আনসার ঠিক আছে, আর যারা 0 বলো নাই তাদের আনসার ভুল হয়ে আছে। আর কয়েকটা আনসার করবো আমরা, জাস্ট আর কয়েকটা পড়বো, তারপর শেষ করে দিব। দেখো, এরপর হচ্ছে এখানে চিত্র আছে, এই চিত্রের মধ্যে ওই চিত্রটা আগে চিনতে পাই। বলছে চিত্র অনুযায়ী কোনটা হবে? ফার্মটি মোট আয় রেখা মূলবিন্দুগামী সরলরেখা, মানে এটার মোট আয় যে রেখাটা, সে রেখাটা মূলবিন্দুগামী সরলরেখা হবে, মূলবিন্দুগামী সরলরেখা বলছে, মানে এই মূলবিন্দু থেকে একটা সরলরেখা যাবে, এরকম বলছে 1 নম্বরে। 2 নম্বর বলছে উৎপাদক দামের উপর প্রভাব বিস্তার করতে পারে। হ্যাঁ অবশ্যই উৎপাদক দামের উপর প্রভাব বিস্তার করতে পারে, কারণ এটা একচেটিয়া বাজার বা অপূর্ণ বাজার, ঠিক আছে, তাহলে এটা রাইট আনসার। উপরটা আমরা এখনো ধরি না, এটা কনফিউশন। 3 নম্বরটা বলছে এটি অপূর্ণ প্রয়োজনমূলক বাজারের একটি ফার্ম। হ্যাঁ, এটা অপূর্ণ প্রয়োজনমূলক বাজারের একটি বাজার কথা বলছে, কারণ এখানে বাজারটা কি হচ্ছে? নিম্নগামী হয়েছে, তাহলে এই দুইটা রাইট। এরপর বলছে ফার্মের মোট আয় রেখাটি মূলবিন্দুগামী সরলরেখা। না, এটা সরলরেখা আসলে হবে না। আমি তোমাদেরকে বলি, তোমরা যদি 3য় অধ্যায় করে থাকো, সেই 3য় অধ্যায়ের একদম লাস্ট টপিকের নাম হচ্ছে যে ফার্মের উৎপাদন আয়। সেই উৎপাদন আয়ের মধ্যে আমরা যদি বলি একটা একচেটিয়া বাজারের ক্ষেত্রে তুমি যদি টিআর বা টোটাল রেভিনিউ রেখা আঁকো, সেই টোটাল রেভিনিউ রেখাটা এরকম হয়ে থাকে, এরকম টোটাল রেভিনিউ এরকম হয়ে থাকবে টোটাল রেভিনিউ, কেমন? আর মাঝের রেভিনিউ রেখা রাখলে সেই মাঝের রেভিনিউ রেখাটা, এটা যদি হয় এআর রেখা, এটা যদি হয় এআর রেখা, এমআর রেখা হয় এরকম, এমআর রেখা এরকম, ঠিক আছে, অপূর্ণ বাজারের ক্ষেত্রে, ঠিক আছে। তো যার কারণে আমরা বলছি এটা এরকম বাঁকা হবে, তো সেটা স্ট্রেট লাইন বা সরল রেখা হবে না, এরকম মোট আয় রেখাটি মূলবিন্দুগামী সরল রেখা হবে না, ঠিক আছে। হ্যাঁ, মূলবিন্দু থেকে যাবে, কিন্তু এটা সরল রেখা হবে না, সেজন্য এটা আনসার হবে 2 ও 3। আনসার কি হবে? 2 ও 3 হবে, 1 নম্বরটা হবে না, ঠিক আছে, আনসার হবে 2 ও 3। এরপর আসো, এরপরটা যাচ্ছি। এরপর বলছে এখানে একটা সূচি আছে, এই সূচির মধ্যে বলছে উদ্দীপকটি কোন বাজারের সাথে সম্পর্কিত। এখানে যে উদ্দীপকটা, এটা কোন বাজারের সাথে সম্পর্কিত? এখানে দেখো তোমরা একটা বিষয় খেয়াল করবা,
এখানে কোন বাজারের সাথে সম্পর্কিত তুমি সেটা বুঝবে এখানে দাম দেখে এবং হচ্ছে মোট আয় দেখে বুঝতে পারবা। এখানে বিক্রি করছে দুইটা জিনিস, মোট আয় হয়েছে 20 টাকা, তাহলে একটা কয় টাকা পড়ছে, 20/2, আনসার হবে 10 টাকা, একটা 10 টাকা পড়ছে। আবার দেখো চারটা বিক্রি করছি, মোট আয় পড়ছে 40, তার মানে তাও 40/4, তাও 10 টাকা হয়। তারপর আবার 6টা বিক্রি করছি 60 টাকা, তাও কত টাকা হয়, 10 টাকা হয়। তার মানে এখানে দাম অলওয়েজ কি ছিল, সমান ছিল। দাম যদি অলওয়েজ সমান থাকে বা একই থাকে তাহলে আমরা বলতে পারি সেটা একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেখানে দাম স্থির থাকবে। দাম কি থাকবে, স্থির থাকবে। কেমন, তাহলে আমাকে আনসার করতে হবে এখানে কোনটা হবে বলো। আনসার হচ্ছে উজ্জ্বল আহমেদ বলছে ডি হবে, মিথিলা আমাদের সাথে আছে ডি হবে বলছে, সাথে ডি। শিলা বলছে হ্যাঁ ডি। তাহলে আনসার হচ্ছে এখানে যেহেতু দামটা ফিক্সড, 20 কে তুমি 2 দিয়ে ভাগ করলে হবে 10 টাকা, মানে দুইটা জিনিস বিক্রি করলে তুমি 20 টাকা পাইছো, তাহলে একটা দাম 10 টাকা। চারটা জিনিস বিক্রি করলে তুমি 40 টাকা পাইছো, তার মানে একটা দাম 10 টাকা। 6টা জিনিস বিক্রি করে 60 টাকা পাইছো, তার মানে একটা দাম কত টাকা, 10 টাকা করে হবে। আনসার হচ্ছে পূর্ণ বাজার। 28 নম্বর চলে আসি, আর দুইটা পড়বো, শুধু আর দুইটা প্রশ্ন। 28 নম্বর বলছে এখানে, 28 নম্বর কি বলছে দেখো, যে এখানে একটা সূচি দেওয়া আছে, তাই না, এখানে একটা সূচি দেওয়া আছে। এই সূচির মধ্যে দেওয়া আছে বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ 2, 4, 6 এভাবে দেওয়া আছে। তো বিক্রয়ের পরিমাণ এখানে আছে 2 টাকা অবস্থায়, মোট আয় আছে 20, 4 হলে সেটা 40, 6 হলে সেটা কত, যেটা আগে দেওয়া আছে সেটাই। সেটা জন্য বলছে এখানে উদ্দীপক অনুযায়ী দাম স্থির বলছে, দামটা কি স্থির কিনা, হ্যাঁ আমরা একটু আগে বলছি যে দাম স্থির, তাই তো। 2 নম্বর হচ্ছে টিআর এবং এমআর সমান হবে। টিআর মানে টোটাল রেভিনিউ, এমআর মানে মার্জিনাল রেভিনিউ। মাথায় রাখবা আমি একটু আগে বলছি যে পূর্ণ বাজারের ক্ষেত্রে পি সমান এআর সমান এমআর হয়। পি সমান এআর সমান কি হয় বলো, পি সমান এআর সমান কি হয় বলো তো, এমআর হয়। তবে টিআর আর এমআর সমান হবে এরকম আমরা জানি না। টোটাল রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ সমান হবে এরকম না, এআর এবং এমআর সমান হবে, কিন্তু টিআর এবং এমআর সমান হবে না। 1 নম্বর রাইট, এটা রাইট না। আবার এআর সমান পি, হ্যাঁ এটা ঠিক আছে। এআর এবং কি কি হয়, সমান হয়, তাহলে এআর সমান পি, এটা ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে 1 ও 3 হবে, 1 ও 3 হবে। কি হবে বলতো, 3 হবে। ওকে আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন কি হবে, এখানে একটু ভুল আছে, একটু ঠিক করবা। এখানে দাম মিশছে, এটা ভুল আছে, এটা 1 ও 3 হবে। এটা আনসার 1 ও 3 হবে, ঠিক করে নাও সবাই। এটা আনসার 1 ও 3 হবে, সবাই কারেকশন করো। এটা নাম্বার 1 ও 3 হবে আনসার, 1 ও 3, কারণ 2 নম্বরটা হবে না। আচ্ছা এরপর চলে আসি, তাহলে এটা আনসার গেল। লাস্ট আর দুইটা কোশ্চেন আছে। আমরা লাস্ট কোশ্চেনটা বলছে জনাব সাহেব একজন সরকারি চাকরিজীবী, অফিসে যাওয়ার পথে বাসের মধ্যে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। ঠিক আছে, বাংলাদেশে দেখছো এই যে চুরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, চোর ডাকাতের কোনো অভাব নাই, বুঝছো। তারপর বলছে, এখানের মধ্যে বলছে আর কি চুরি হয়ে গেছে। বাস থেকে নেমে একটি মোবাইল ফোন কোম্পানির শোরুম থেকে একটি মোবাইল ক্রয় করে। দেখছো কত বড় লোক, মানে মোবাইল চুরি হওয়ার সাথে সাথে মোবাইল ক্রয় করে ফেলছে, বাস থেকে নেমে ক্রয় করে ফেলছে। এখানে বলছে উদ্দীপকে নির্দেশিত পণ্যটি কোন বাজারের পণ্য। মাথা রাখবে এখানে এই বাজারে এখানে যে পণ্যটা আছে সেই পণ্যটা হচ্ছে মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনের সব জায়গায়, সব কোম্পানির মোবাইলের সব জায়গায় সব রেটটা সেম হয় না, এক এক জায়গায় এক এক রেট, এক এক দ্রব্যের এক এক কোম্পানির এক এক রেট। সেজন্য এটাকে আমরা বলি অপূর্ণ প্রযোজনা বাজারের একটা অংশ হবে। তো এটা হচ্ছে, তা আমাদের এখানে উদ্দীপকে প্রদর্শিত বাজার কোন ধরনের বাজার হবে, তাহলে এখানে আমাদের আনসার হবে হচ্ছে এটা একটা কি বাজার হবে। এখানে চিত্রটা এখানে কি জন্য দিচ্ছে, চিত্রটা মনে হয় ভুলে পড়ছে, যাই হোক এটাকে আমরা বলবো উদ্দীপকে প্রদর্শিত পণ্যটি কোন বাজারে আসতে হবে, একচেটিয়া বাজার, পূর্ণ প্রযোজক বাজার, অলিগোপলি, ডুওপলি। ঠিক আছে, তো এখান থেকে কোনটা হবে, এটাকে আমরা ডুওপলি বলা যায় না, একচেটিয়া বাজারও বলা যাবে না। একচেটিয়া বাজার মানে শুধুমাত্র একজন বিক্রি করবে এরকম না। পূর্ণ প্রযোজক বাজার মানে সবার দাম সেম হবে, এটাও না। অলিগোপলি আমরা বলতে পারি, অলিগোপলি বলা যেতে পারে। আনসার কি ঠিক আছে, হ্যাঁ আনসার ঠিক আছে, অলিগোপলি হবে। কেমন, কারণ এখানে একচেটিয়া বাজার না হওয়ার কারণ হচ্ছে এখানে একজনের পণ্য বিক্রি করে না, মোবাইল একজনে বিক্রি করে, অনেক কোম্পানি আছে বিক্রি করে। পূর্ণ বাজার কারণ নয়, কারণ এখানে দামটা নির্দিষ্ট নয়, দামটা এখানে সব কোম্পানির দাম কিন্তু সেম নয়। আবার ডুওপলি কেন নয়, দুইজন বিক্রেতার বাজার এখানে নয়, শুধু দুইজন বিক্রেতা, এমনকি এখানে অনেকগুলো কোম্পানি আছে, তাই না, মোবাইল কোম্পানি। সেজন্য অলিগোপলি মানে মুষ্টিমেয় বা 10 থেকে 12টা কোম্পানি আছে সেগুলি বিক্রি করে, এটা বোঝানো হচ্ছে, বা 8 থেকে 10টা কোম্পানি আছে সেগুলি বোঝানো হচ্ছে। শেষ, লাস্ট ক্লাস, লাস্ট এমসিকিউ পড়বো আমরা।
এমসিকিউর মধ্যে আগের উদ্দীপকটা আছে, সেখান থেকে বলছে উক্ত বাজারের বৈশিষ্ট্য হলো, যে বাজারটা বলা হয়েছে সেই বাজারটার বৈশিষ্ট্য কি? স্বল্প সংখ্যক বিক্রেতা। হ্যাঁ ঠিক আছে, স্বল্প সংখ্যক বিক্রেতা। এই চিত্রটা এখানে ভুলে পড়ছে মনে হয়। তারপর 2 নম্বর হচ্ছে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয় হিসেবে কাজ করে। হ্যাঁ আনসার ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে বিজ্ঞাপন। তুমি দেখবে যে এই যে মোবাইলে বিজ্ঞাপন, অহরহ বিজ্ঞাপন তোমরা দেখো, তাই না, প্রতিদিন দেখো। তো এই বিজ্ঞাপন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অপূর্ণ প্রতিযোগিতা বাজারের ক্ষেত্রে, কেমন, বা অলিগোপলি বাজারের ক্ষেত্রে। তারপর যে একজন বিক্রেতার সিদ্ধান্ত অন্যজনকে প্রভাবিত করে। হ্যাঁ, একজন বিক্রেতার সিদ্ধান্ত অন্যজনকে প্রভাবিত করবে, অবশ্যই এটা 2 ও 3, 1 2 3 সবগুলো হবে। স্বল্প সংখ্যক বিক্রেতা এটা কিন্তু হবে, বুঝছো? এটা এই যে আনসার গুলো ভুল লিখছে, উল্টাপাল্টা করে হচ্ছে। আনসার হবে এখানে 1 2 3 হবে, একদিন হবে। এটা হবে স্বল্প সংখ্যক বিক্রেতা বিজ্ঞাপন প্রভাবিত হয়, এটা আনসার ঠিক আছে, স্বল্প সংখ্যক বিক্রেতা হবে, যেটাকে আমরা বলি অলিগোপলি বা মুষ্টিমেয়। তারপর হচ্ছে বিজ্ঞাপন এখানে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, একজন বিক্রেতার সিদ্ধান্ত অন্যজনকে প্রভাবিত করে। আনসার হবে 1 2 3, এটা হবে আনসার। লাস্ট নাম্বারটা এটা হবে না, 2 আর 3 হবে না, 1 2 3 সবগুলো হবে। ঠিক আছে, সো আজকে এইটুক পর্যন্ত। আমরা এর পরের ক্লাসে আমরা পড়বো নবম অধ্যায়, প্রথমত নবম অধ্যায়। এর আগে যেটা বলে ফেলি সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হবে আমাদের হচ্ছে 20 তারিখ, অর্থাৎ আগামী পরশুদিন। আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার। এরপর ক্লাস হবে সোমবার, মঙ্গলবার, বুধবার ক্লাস হবে সন্ধ্যা 7টায়। তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যা 7টায় বুধবারে, মানে 20 তারিখে। তোমরা সবাই জয়েন করবে, এবং হচ্ছে যেখানে আমরা নবম অধ্যায় পড়বো, প্রথমত নবম অধ্যায়। তো আমাদের র্যাপিড ব্যাচে যারা রেজিস্ট্রেশন করতে চাও, আমাদের কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দুইটাতে জায়গাতেই লিংক দেওয়া আছে, তোমরা র্যাপিড ব্যাচে রেজিস্ট্রেশন করে ফেলো সর্বোচ্চ ডিসকাউন্ট পাওয়ার জন্য, এবং হচ্ছে পরবর্তীতে আর কিছু নাই। ঠিক আছে, তো আজকে এটুকু পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আগামী পরশুদিন ঠিক সন্ধ্যা 7টায়। এই আর কি। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।